তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা কথা বলছিলাম অন পেজ এসইও নিয়ে। আমরা অন পেজ এসইওর পার্ট অন শেষ করেছি। আজকের পার্ট টু তে যেখানে কিভাবে অন পেজ এসইও ইমপ্লিমেন্ট করতে হয় ডিরেক্টলি একটা ওয়েবসাইটের মধ্যে, সেটা আমরা দেখব। তো গত ক্লাসে আমরা তো ইন জেনারেলি অন পেজ এসইওর বেসিক স্ট্রাকচার সম্পর্কে কথা বলেছিলাম, এখানে কি কি কনসেপ্ট থাকে অন পেজ এসইওর ভিতরে। তো এরকম 6টা 7টা অংশে ভাগ করেছিলাম আমরা। মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ অপটিমাইজেশন করেছি, হেডিং অপটিমাইজেশনের কনসেপ্ট আলোচনা করেছি, কন্টেন্ট, ইমেজ অপটিমাইজেশন, ইন্টারনাল লিঙ্কিং, ভয়েস সার্চ অপটিমাইজেশন নিয়ে কথা বলা হয়নি। তো আমি সেটা আজকেরই দেখাবো এবং কথা বলবো। মোটামুটি এই 6টা অংশ নিয়ে কথা বলা হয়েছিল। তো একটা ওয়েবসাইটে আমরা কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমাদের ওয়েবসাইটে আমরা চলে যাই আজকের। আমাদের ওয়েবসাইটটা ছিল প্র্যাকটিস রাইট, এটা। তো ইন জেনারেলি আপনারা সবাই জানেন একটা ওয়েবসাইটে কিভাবে লগ ইন করতে হয়। এটা অনেকেই কোশ্চেন করেন। রুট ডোমেইন, তারপর ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন ইন্টারফেস করলে এরকম একটা লগ ইন ডায়লগ বক্স আসবে। এখানে আপনি আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেন আপনি লগ ইন করতে পারবেন। দেখেন, আমরা তো আমাদের যে ওয়েবসাইটটা ছিল এখানে কার ওয়াশ সার্ভিস, রাইট? কার ওয়াশ সার্ভিস নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা যেহেতু একটা লোকাল এসইও নিয়ে কথা বলছি, এই জন্য লোকাল এসইও বেস আমরা কাজ করব। এখানে আমাদের আলটিমেট গোল কি? এখানে আমাদের ল্যান্ডিং পেজ কোনটা, মানি পেজ কোনটা? এখানে আমাদের মানি পেজ গুলো কিন্তু এই সার্ভিস পেজ গুলা। হ্যাঁ, সিলেট, ঢাকা, এই প্রত্যেকটা পেজ আমাদেরকে এসইও করে র্যাঙ্কিং করাতে হবে। আমাদের আলটিমেট গোল হচ্ছে এটা, আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে, তাই না? তো একটা পেজ অপটিমাইজেশন করতে গেলে হয়তো বা আপনারা একটু বুঝতে অসুবিধা হবে। আমি আজকের একটা ব্লগ পোস্ট দিব আজকের, তারপর নেক্সট 3 নাম্বার যে অন পেজ এসইওর ক্লাসে ওখানে আমরা যে কোনো একটা পেজ অপটিমাইজেশন করে দেখাবো। যে একটা ব্লগ পোস্ট দিয়ে দিই, তারপরে ব্লগ ডেফিনেটলি এখানে একটা ইনফরমেটিভ পোস্ট হবে, ইনফরমেটিভ ইয়া হবে আর কি। তো চলেন আমরা একটা ব্লগ পোস্ট দেই এখানে। তো কি ব্লগ পোস্ট দিব? আচ্ছা, অলরেডি কয়েকটা পোস্ট করা আছে, আমি এগুলো ডিলিট করে দিই, হয়তো বা কাউকে বোঝানোর জন্য আমি এগুলো এখানে করেছিলাম। এগুলো ডিলিট করে দিচ্ছি, আমি জাস্ট এগুলো ডিলিট করে দিলাম। এখানে আমরা একটা নতুন ব্লগ করব। জাস্ট অ্যাড নিউ পোস্ট দিয়ে দেন এখান থেকে। আহ, আমরা একটা রিলেভেন্ট ব্লগ দেওয়ার চেষ্টা করি। তো একটা কিওয়ার্ড রিসার্চ করে দেখি আমাদের রিলেভেন্ট কি কি। সেমরাশে যাই, সেমরাশ থেকে আমরা একটা ইনফরমেটিভ কিওয়ার্ড নিয়ে আসি, আর সেখান থেকে টার্গেট করে কার ওয়াশ, রাইট? CAR, কার ওয়াশ। আচ্ছা, যদিও এটা বাংলাদেশে কার ওয়াশ রিলেভেন্ট এরকম ভালো কিওয়ার্ড পাওয়া যায় না, ইনফরমেটিভ কিওয়ার্ড। আমরা ইউএস এর টার্গেট করে কিছু কিওয়ার্ড এখান থেকে নেই। এখান থেকে যে কোনো একটা ইনফরমেটিভ কিওয়ার্ড আমরা নিব ডেফিনেটলি, কারণ ব্লগ পোস্ট মানেই হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট। তো এখানে ইন্টেন্টটা আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, কিওয়ার্ড গুলো এখনো লোড হচ্ছে। ব্যাস, এখান থেকে জাস্ট আমরা ইনফরমেটিভ, ইনফরমেশনাল ইন্টেন্টটা দিয়ে দিলাম। তাহলে এখানে সব ইনফরমেশনাল কিওয়ার্ড চলে আসবে। এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড আমরা চুজ করে নিব। ওকে, এখান থেকে যে কোনো একটা ভালো কিওয়ার্ড যেটা পছন্দ হয় আমি একটু দেখার চেষ্টা করি। রেইনবো, কার ওয়াশ, সং, কার ওয়াশ, টেসলা কার ওয়াশ মোড। আচ্ছা, প্রিমিয়ার কার ওয়াশ, আমরা এটা নিয়ে কিন্তু করতে পারি, তাই না? দেখি আরো কিছু, কার ওয়াশ এমপ্লয় কোচিং ফ্রম, কার ওয়াশ মেশিন, কার ওয়াশ মেম্বারশিপ সাবস্ক্রিপশন। আমরা এটা দিয়ে করি, এটা মোটামুটি আমরা সবাই বুঝতে পারবো আর কি। তো আমাদের কিওয়ার্ড হচ্ছে কার ওয়াশ, প্রিমিয়ার কার ওয়াশ, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমরা একটু এখানে নোট ডাউন করার চেষ্টা করি। এখানে দেখেন আরো কিছু বেসিক ব্যাপার আছে। কিওয়ার্ড কি, আমাদের এটা হচ্ছে কিওয়ার্ড। এখন আমরা চাচ্ছি এই কিওয়ার্ডটা বাংলাদেশে র্যাঙ্কিং করতে, রাইট? তো যদিও এটা একটা ইউএসএ বেস কিওয়ার্ড, এর বাংলাদেশে কোনো ভ্যালু আছে কিনা আমি জানি না, আমি একটু দেখে নিই তারপরে এটা আলোচনা করছি। যদি ভ্যালু না থাকে আমরা ইউএসএ দিয়ে আমি এক্সাম্পলটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইউএসএ এর ভ্যালু আছে কিনা দেখি। প্রিমিয়ার কার ওয়াশ, নট বাংলাদেশ দিতে হবে এখানে। এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন, এখানে অনেক কিছুই নো,
অ্যাকচুয়ালি বাংলাদেশে এর কোনো সার্চ ভলিউম নেই, তো আমরা ইউএসএ দিয়েই করি, তাই না? মানে আপনাদের জাস্ট কনসেপ্ট আমি বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, আর আলটিমেটলি আপনারা কাজ করবেন তো ইউএস এর মার্কেটেই। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রিমিয়ার কার ওয়াশ। তো আপনাকে ফার্স্ট অফ অল কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। হ্যালো, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে কিভাবে? আপনি একটা কিওয়ার্ড লিখে এখানে সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন কারা প্রথমে র্যাঙ্কিং করে। ফার্স্ট সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে প্রথম যে 10টা আর্টিকেল আপনাকে র্যাঙ্কিং করবে, সেই আর্টিকেল গুলো এই যে দেখেন এখানে দেখা যায় সেমরাশে। এটা যদি আপনারা সেমরাশের প্রিমিয়াম অ্যাক্সেস না থাকে, আপনারা এইচ র্যাপ থেকে করতে পারবেন। AHREFS, এইচ র্যাপ সার্চ চেকারে চলে যাবেন। এইচ র্যাপ সার্চ চেকারে এরা ফ্রিতে সার্চ চেক করে দেয়। আপনার কিওয়ার্ডটা এখানে দিবেন, কান্ট্রি এখানে দিবেন, দিয়ে সার্চ চেক করবেন। বি কেয়ারফুল, আবার কিছু কিছু দেখা যায় এই কিওয়ার্ডের কোনো সার্চ ভলিউম আছে কিনা এই স্ট্র্যাপে আছে। হ্যাঁ, তো দেখেন এখানে দেখেন এই যে ওয়েবসাইট গুলো, 10টা ওয়েবসাইট এখানে দেখা যাচ্ছে। আপনি প্রত্যেকটা ওয়েবসাইট এখান থেকে ওপেন করে করে দেখবেন, তাদের অ্যানালাইসিস করবেন যে তারা কি ধরনের কন্টেন্ট দিচ্ছে। হ্যাঁ, তাহলে আপনাকে একটা ফার্স্ট অফ অল একটা কন্টেন্ট আউটলাইন আপনাকে ক্রিয়েট করতে হবে। কারণ কি দেখেন, এসইও এর কাজ হচ্ছে র্যাঙ্কিং করা একটা কিওয়ার্ড দিয়ে। এখন অলরেডি ওই কিওয়ার্ড দিয়ে যারা র্যাঙ্কিং করতেছে, গুগল তাদেরকে অধিকতর পছন্দ করে। কেন পছন্দ করে? কারণ তাদের কন্টেন্টের প্যাটার্ন, তাদের কন্টেন্টের ভিতরে যে প্রাণ শক্তি আছে, গুগল এটাকে বেশি ভ্যালু দিচ্ছে। ডেফিনেটলি আপনাকে তাদেরকে বিট করার জন্য তাদের থেকে আরো প্রাণ শক্তিওয়ালা কন্টেন্ট আপনাকে ডিজাইন করতে হবে। এখন আপনি মনে করেন মনের ক্রিয়েটিভ বিষয়ে যদি একটা কন্টেন্ট লেখেন, গুগল সেটা পছন্দ নাও করতে পারে। এই জন্য এসইও ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে, নট এসইও ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে, ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং আর এসইও কন্টেন্ট রাইটিং। সো সবসময় আপনি যদি রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুলের মতো কবিতা লেখেন অথবা কাব্য লেখেন, সবসময় গুগল সেটা পছন্দ করবে না। হ্যাঁ, গুগল যেটা পছন্দ করেছে অলরেডি, আপনাকে সেই প্যাটার্ন ফলো করাটা সেফ, আমার কাছে মনে হয় সেফ। তো আপনি এই লেখার এদের প্যাটার্ন গুলো আপনাকে ফলো করবেন। ঠিক আছে, এই প্যাটার্ন গুলো আপনি ফলো করবেন। এখানে দেখেন যে ওয়েবসাইটটা আসছে। আচ্ছা, এখানে যাই যাই বলেন না কেন, এটা যে একটা ইনফরমেটিভ কিওয়ার্ড, গুগল সে এখানে কিন্তু সব র্যাঙ্কিং করতেছে অন্যান্য দেখেন সব মানি পেজের কন্টেন্ট, আই মিন এগুলো সব ইয়া পেজ। এটা ইনফরমেটিভ কন্টেন্ট না, এটা কোনোভাবেই ইনফরমেটিভ কন্টেন্ট না। ঠিক আছে, ইনফো কন্টেন্ট না। তো এটা কোনোভাবেই ইনফো কন্টেন্ট না, কারণ এই এর এই কিওয়ার্ডের ইন্টেন্ট যেটা, এই কিওয়ার্ড লিখে সার্চ করলে গুগল সবসময় আপনার দেখেন সবগুলো প্রায় হোম পেজ এখানে র্যাঙ্কিং করছে, কোনো ব্লগ পেজ, আই মিন কোনো ইনফরমেটিভ কন্টেন্ট এখানে র্যাঙ্কিং করেনি। তো এটা দেখে কিন্তু আমরা এই যে অনেক সময় কিওয়ার্ডের ইন্টেন্ট বুঝতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই কিওয়ার্ডটা লিখে সার্প অ্যানালাইসিস করবো যে গুগল আসলে এই কিওয়ার্ডের ইন্টেন্ট হিসাবে কোনটাকে চয়েস করে, তাই না? তো আমরা যে কোনো আর একটা ইনফরমেটিভ কন্টেন্ট কিওয়ার্ড নিয়ে আসার চেষ্টা করি। কার ওয়াশ, কার ওয়াশ লিখে সার্চ দেন। এখানে যে কিওয়ার্ড আমরা এই যে কোশ্চেন রিলেটেড অ্যান্সার গুলো নেই, তাহলে বেটার হবে। এখান থেকে মানে WS যেটাকে বলা হয়, এই যে কোশ্চেন, এখান থেকে একটা ভালো কিওয়ার্ড আমরা চুজ করার চেষ্টা করি, যেটা দিয়ে আমরা একটা ব্লগ পোস্ট করব। ডু ইট ইয়োরসেলফ কার ওয়াশ নিয়ার মি, ডু ইট ইয়োরসেলফ কার ওয়াশ, do it yourself car wash close to me, do it yourself car wash, how do I sign। এখানে দেখেন তো ভালো, do how much is a car wash, এটা কি, how to create, how much how much do you get to wash car, how to wash a car, how to wash cloth seat in car, how to wash fabric car seat। আচ্ছা, এটা দেখেন সুন্দর একটা কিওয়ার্ড, হাউ টু ওয়াশ ফ্যাব্রিক কার সিট। এটা আমাদের কিওয়ার্ড, আমরা এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করার চেষ্টা করি, মানে একটা আর্টিকেল লেখার চেষ্টা করি। তো এই কিওয়ার্ডের সার্ফ অ্যানালাইসিস করব, কিওয়ার্ড লিখে কিওয়ার্ডে ক্লিক করেন, এখানে দেখবেন সার্ফ অ্যানালাইসিস চলে আসবে। ঠিক আছে, তো এখানে দেখেন সবগুলো ইনফরমেটিভ কন্টেন্ট র্যাঙ্ক করছে এখানে সবগুলো, মানে এই যে ইউআরএল স্ট্রাকচার দেখে আমি বুঝতে পারছি এখানে। সো আপনাকে কি করতে হবে দেখেন, এখানে দেখেন একটা মজার ব্যাপার, দেখেন এখানে রেডিট র্যাঙ্কিং করে বসে আছে। হ্যালো, রেডিট র্যাঙ্কিং করে বসে আছে। এখানে ইউটিউবের একটা কন্টেন্ট র্যাঙ্কিং করে বসে আছে। এখানে একটা ইউটিউব আছে, এখানে কোরা আছে। সো আপনার জন্য এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করা ফার্স্ট পেজে খুব ইজি একটা ব্যাপার হবে, মানে খুব একটা ইজি কিওয়ার্ড। এর ডিফিকাল্টি যতই দেখাক না কেন, 40-44% ডিফিকাল্টি দেখাচ্ছে, আমার কাছে এই কিওয়ার্ডের ডিফিকাল্টি একেবারে জিরো একজন এসইও এক্সপার্টের কাছে।
কারণ কি, এর সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে প্রথমে ফোরাম সাইট র্যাঙ্কিং করে বসে আছে, ইউটিউবে সোশ্যাল মিডিয়া সাইট র্যাঙ্কিং করে বসে আছে। সো আমার জন্য এটা খুব ইজি ব্যাপার। তো দেখেন আমরা কি করব, এখানে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। প্রথমে র্যাঙ্কিং করে বসে আছে এই বেটা, তো এটা ক্লিক করে দেখি কন্টেন্টের প্যাটার্ন কি লিখছে। ওকে, দেখেন যাই লিখছে আমি আর পড়ে দেখবো না, আমার এখানে আলটিমেট গোল থাকবে এই কন্টেন্টের ভিতরে এ কি কি টপিক কভার করছে। আপনারা যদি মানে খুবই ডেডিকেটেড হন এই ব্যাপারগুলোতে, তাহলে এর টপিকগুলো আপনি এইভাবে কপি করবেন, কপি করে একটা নোটপ্যাড করবেন, ঠিক আছে? এবং কয়টা ইমেজ ইউজ করছে সেটা দেখবেন। বি কেয়ারফুল, এটা আপনি কি করবেন, তার প্রত্যেকটা হেডিং আপনি কপি করবেন, কয়টা ইমেজ ইউজ করে সেটা আপনি দেখবেন, এবং কত ওয়ার্ডের কন্টেন্ট ইউজ করে। যদিও ওয়ার্ড কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর নয়, তবুও একটু দেখা উচিত, একটু দেখা উচিত। কারণ আপনি, আমি বলছি না আপনি সর্বোচ্চ এখানে দেখবেন। এখানে আমি সিস্টেমটা বলি আপনাকে, যে 10 জন আসবে আপনার, আপনি কোন তিনটা জিনিস অ্যানালাইসিস করবেন, দেখবেন কত ওয়ার্ডের কন্টেন্ট। যদিও এটা খুব প্রয়োজন হয় না, কারণ তবুও আপনি দেখবেন। কারণ আপনি যদি মনে করেন সবাই 2000 ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, সেখানে যদি আপনি মাত্র 500 ওয়ার্ডের কন্টেন্ট লেখেন, সিরিয়াসলি আপনি বিট করতে পারবেন না। কারণ এখানে এভারেজ 10 জন ব্যক্তি যদি সবাই 2000, 3000, 250 ওয়ার্ডের, 2500 ওয়ার্ডের কন্টেন্ট লেখে, সেখানে যদি আপনি 300 অথবা 500 ওয়ার্ডের কন্টেন্ট লেখেন, তার ভিতরে কিন্তু যথেষ্ট ইনফরমেশন থাকবে না, ডেফিনেটলি থাকবে না। সো ওয়ার্ডটা একটু দেখবেন, দেখে আপনি একটা এভারেজ চিন্তা করবেন। আমি বলছি না যে ওদের থেকে আপনাকে বেশি ওয়ার্ডের কন্টেন্ট লিখতে হবে, ব্যাপারটা এরকম নয়। ওয়ার্ড, কত ওয়ার্ডের কন্টেন্ট লিখছে সেটা আপনি দেখবেন। তারপরে দেখবেন স্যার হেডিং গুলো এবং তার ভিজুয়াল কন্টেন্ট গুলো, মানে কয়টা ইমেজ ইউজ করছে, কয়টা ভিডিও ইউজ করছে। এই বেসিক জিনিসগুলো দেখলে আপনি মোটামুটি একটা কন্টেন্ট, একটা আউটলাইন তৈরি করতে পারবেন। এখন ওয়ার্ড কিভাবে দেখবেন, এটা তো গোনা সম্ভব না ভাবে। বিভিন্ন এই যে ওয়েব পেজ ওয়ার্ড কাউন্ট, ওয়েব পেজ, ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার চলে আসবে। এইসব পেজে আপনি যদি এই মনে করেন এই ইউআরএলটাকে আপনি এভাবে ইয়া করেন, অ্যানালাইসিস করেন, এরা আপনাকে একটা ওয়ার্ড কাউন্ট করে, কত ওয়ার্ড আছে 2094। আপনি এভারেজ এখানে মনে করেন 2000 ওয়ার্ডের কন্টেন্ট আছে এভারেজ। এই সবগুলো আবার কাউন্ট করে, এই যে এই সব ছোটখাটো ব্যাপারগুলো সবগুলো কাউন্ট করে, এভারেজ 2000 ওয়ার্ডের একটা কন্টেন্ট আছে। তো আপনি এইভাবে দেখেন প্রথম 10 জনে যারা র্যাঙ্কিং করে বসে আছে, তারা সর্বোচ্চ কত ওয়ার্ডের কন্টেন্ট ইউজ করছে। সর্বোচ্চ মনে করেন একজন 3000 ওয়ার্ডের কন্টেন্ট ইউজ করছে, মনে করেন সর্বোচ্চ একজন 3000 ওয়ার্ডের কন্টেন্ট ইউজ করছে। তাহলে আপনি এরকম চিন্তা করবেন, আপনিও 2500 থেকে 3000 ওয়ার্ডের একটা কন্টেন্ট আপনিও দিবেন, ঠিক আছে? এর বেশি দিতে হবে, অথবা এর একেবারে আপনি যদি 1500 ওয়ার্ডের কন্টেন্ট দেন তাও যে এসিও হবে না, ব্যাপারটা কিন্তু এমন নয়। জাস্ট একটা জেনারেল কনসেপ্ট। হেডিং, হেডিংটা আসলে এমন না যে ও 10টা হেডিং দিয়েছে আপনাকে 10টা হেডিং দিতে হবে, তা নয়। আপনাকে এখানে প্রত্যেকটা কন্টেন্ট একটু জেনারেল অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে এখানে কমন ইনটু আনকমন বের করতে হবে। ধরেন একজন ব্যক্তি, আমি খুব সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করেন আমরা একই টপিক, হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইও এই টপিকের উপরে 2 জন ব্যক্তি, পার্সন ওয়ান, পার্সন ওয়ান, পার্সন, আহা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে আজকে শুধু। পার্সন ওয়ান, ইনি একটা ব্লগ রাইটিং করছে, তার ভিতরে হেডিং করেছে হোয়াট ইজ এসইও, তারপর হচ্ছে টাইপ অফ এসইও, আর হচ্ছে ক্লাসিফিকেশন অফ এসইও। ক্লিয়ার? এই, ও মাই গড। আচ্ছা যাই হোক, আপনারা একটু বুঝে নেন এই ব্যাপারটা নিয়ে, এত ইয়ে করা দরকার নেই। হোয়াট ইজ এসইও, টাইপ অফ এসইও, আর ক্লাসিফিকেশন অফ এসইও, তিনটা টপিক করছে। আর পার্সন টু, মনে করেন এখানে পার্সন টু, ইনি কি করছে, ইনি শুধু লিখছে হোয়াট ইজ এসইও, ক্লাসিফিকেশন অফ এসইও, তারপর হচ্ছে অ্যাডভান্টেজ অফ এসইও, এসইও। এখন আপনাকে একটা কন্টেন্ট আউটলাইন তৈরি করতে হবে। এই 2 জন মনে করেন আপনার কম্পিটিটর। এখন আপনি কি করবেন, আপনি জাস্ট নিজের জন্য একটা কন্টেন্ট আউটলাইন তৈরি করেন, এখান থেকে কমন ইনটু আনকমন হেডিং গুলো আপনি আপনার কন্টেন্টের ভিতরে কভার করবেন। এখানে পার্সন ইউ, আপনি কি করবেন, আপনি কি করবেন, হোয়াট ইজ এসইও এটা লিখবেন। ওকে, এটা কেটে দেন এখান থেকে, এখান থেকেও কেটে দেন। হ্যাঁ, এই যে লসাগু গসাগু আছে না, এরকম করেন। টাইপ অফ এসইও, ওকে, টাইপ অফ এসইও এখান থেকে নেন। ক্লাসিফিকেশন অফ এসইও, ওকে, এটা নিছেন, এটাও নিছেন। অ্যাডভান্টেজ অফ এসইও এটা নিয়ে আসেন। তাহলে দেখেন
ওরা দুইজন ব্যক্তি তাদের কন্টেন্টের ভিতরে যা কভার করছে, আপনি আপনার একটা কন্টেন্টের ভিতরে সব রিলেভেন্ট টপিক কভার করছেন, তাহলে গুগল ডেফিনেটলি আপনাকে বেশি পছন্দ করবে, কারণ গুগল বুঝতে পারবে যে আপনার এখানে আসলে সব ইনফরমেশন পাওয়া যাচ্ছে যা দুইজনের ব্যক্তির কন্টেন্ট পড়া লাগবে। ঠিক আছে, মানে একের ভিতরে টু আপনি এইভাবে একটু চিন্তা করবেন, অবশ্যই রিলেভেন্ট টপিক আপনি কভার করবেন অ্যাজ এ হেডিং হিসাবে। এখন কথা হচ্ছে, সবসময় কি হেডিং গুলো কপি করবেন? না, সবসময় হেডিং গুলো কপি করবেন না। যদিও হেডিং কপিরাইট ধরে না, তবুও হেডিং গুলো একটু অর্ধেক 19-20 করবেন। ঠিক আছে, এইভাবে আপনি এখান থেকে 10 জন, সবাই তো আপনার যেমন কোরা ইউটিউবের তো আর কম্পিটিটর না, হয়তো এখানে একজন, দুইজন, 3 জন, 4 জন, 5 জন, এই 5টা কম্পিটিটর এখানে, তো 5টা কম্পিটিটর অ্যানালাইসিস করতে তো আপনার বেশি সময় লাগবে না। আলটিমেট কথা হচ্ছে আপনাকে তো র্যাঙ্কিং করতে হবে, র্যাঙ্কিং না করলে ভাই এসইও করে তো লাভ নেই। আমি যেভাবে বললাম, টাইটেল দিতে হবে, মেটা ডিসক্রিপশন দিতে হবে, এটা করে তো কোনো লাভ নেই। এটা আপনি আপনার মন মতো করলেন, মানে ব্যাপার হচ্ছে আপনি যদি ঘরে বসে ডুগডুগি বাজান আর আপনি যদি খুশি হন, অথবা ওই যে বাথরুম সিঙ্গার যারা, আমরা নিজেরাই বাথরুমে গান গাই আর মনে করি ও আমি মনে হয় খুব ভালো গাচ্ছি, দুনিয়ার কেউ শোনে না আপনার গান। ঠিক আছে, ওই যে টয়লেটে যদি কোনো জীবাণু থাকে ওরাই শুধুমাত্র আপনার গান শোনে, ওই শোনার কোনো মজা নেই। আপনি আপনার মতো এসইও করতেছেন আর আপনি মানুষের বলতেছেন কি মিয়া কি এসইও শিখাইছো, অন পেজ এসইও র্যাঙ্ক করে না, করে দিচ্ছি। ভাই র্যাঙ্ক করবে কখন? আপনাকে কম্পিটিটর বিট করতে হবে। তো এসইও মানেই কন্টেন্ট, কন্টেন্ট ইজ দ্য কিং অফ এসইও। আপনাকে কন্টেন্ট যেটা দিচ্ছেন আপনি সেটাকে, সেটার ভিতরে প্রাণ থাকতে হবে, সেটার ভিতরে প্রাণ মানে এখানে ইনফরমেশন। ক্লিয়ার? আপনি এরকম একটা কন্টেন্ট লিখবেন যেখানে যারা অলরেডি র্যাঙ্কিং করে আছে তাদের সব টপিক আপনার কন্টেন্টের ভিতরে কভার করে। ভিজুয়াল বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমেজ। আপনি দেখবেন সবাই কয়টা কয়টা ইমেজ ইউজ করছে। মনে করেন একজন ব্যক্তি সর্বোচ্চ 5টা ইমেজ ইউজ করছে, আপনিও টার্গেট রাখবেন অবশ্যই মিনিমাম 5টা ইমেজ যেন আপনি আপনার ইয়ের মধ্যে থাকে, ইনফরমেটিভ ইমেজ যেন আপনার কন্টেন্টের মধ্যে থাকে। এটা অবশ্যই প্রয়োজন, কারণ 5টা না, আপনি যদি 50টা ইমেজ ইউজ করেন, কারণ বর্তমানে গুগল ইমেজকে খুব প্রায়োরিটি দেয়। ঠিক আছে, এবং প্রত্যেকটা ইমেজ উইথ অল ট্যাগ, এটা আমরা কথা বলবো সেইভাবে। আপনারা আগে ফার্স্ট অফ অল একটা কন্টেন্ট আউটলাইন তৈরি করবেন। ঠিক আছে, তো এখন আমাদের তো কন্টেন্ট আউটলাইন তৈরি করে কন্টেন্ট লিখতে গেলে অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে। আমি জাস্ট শেখার সুবিধার্থে আমরা চ্যাট জিপিটি থেকে একটা কন্টেন্ট আজকের এখন লিখে নিব। ঠিক আছে, তো আমরা চ্যাট জিপিটিতে চলে যাই। দেখেন চ্যাট জিপিটি কিন্তু রিকমেন্ডেড না। হ্যাঁ, আমি যেভাবে বললাম এভাবেই করবেন আপনারা, কন্টেন্ট আউটলাইন তৈরি করে। একটা ভালো কন্টেন্ট পেতে হলে অবশ্যই কন্টেন্ট রাইটারকে এরকম কন্টেন্ট আউটলাইন দিতে হয়। ঠিক আছে, কন্টেন্ট রাইটারকে অবশ্যই আপনি সুন্দর একটা কন্টেন্ট আউটলাইন দিবেন। চ্যাট জিপিটির কাছে লেখেন রাইট অ্যান্ড এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট ফর দ্য টাইটেল, নো, ফর দ্য কিওয়ার্ড, ফর দ্য কিওয়ার্ড হাউ টু, ওকে। সো তারপর কি ইউজ করতে হবে? মাস্ট রাইট উইদিন, কত দিব, 2000 ওয়ার্ড, 2000 ওয়ার্ডস, অ্যান্ড দ্য এক্সাক্ট, অ্যান্ড ইউজ দ্য কিওয়ার্ড। 2000 ওয়ার্ডে আমরা 5বার ইউজ করবো, 5 টাইমস ইন দ্য কন্টেন্ট। কিওয়ার্ড মাস্ট ইউজ ইন দ্য ফার্স্ট ফার্স্ট প্যারাগ্রাফ ওয়ান টাইম, use in a heading tag on time, and rest of the keyword distribute কি দেওয়া যেতে পারে, distribute
প্যারালালি বানান ভুল ইন দ্য কন্টেন্ট, ঠিক আছে। ইউজ প্রপার এসইও ট্যাগস, হেডিং ট্যাগ গুলো দিয়ে দেই, যেমন H2, H3, H4 অব্দি দিয়ে দেই। H4 অব্দি ইউজ করবে না। ইউজ প্রপার হেডিং ট্যাগ কন্টেন্ট। দেখেন আমরা কি লিখছি, রাইট অ্যান এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট ফর দ্য কিওয়ার্ড, এটা মাস্ট রাইট উইদিন 2000 ওয়ার্ড অ্যান্ড ইউজ দ্য এক্সাক্ট কিওয়ার্ড 5 টাইম। অবশ্যই 2000 ওয়ার্ডের ভিতরে লিখতে বলছি এবং আমাদের কিওয়ার্ডটা 5 বার ইউজ করার কথা বলছি। কিওয়ার্ড মাস্ট ইউজ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফে একবার ইউজ করার কথা বলছি। ইউজ ইন এ হেডিং ট্যাগ, ইউজ দ্য কিওয়ার্ড in a heading tag 1 time for 1 time, and rest of the keywords distribute parallelly in the content, use proper heading, ব্যাস মোটামুটি হয়ে যাবে। দেখি এরা কি লিখে দেয় আমাদের, একটা তো ওয়েট করি। দেখেন প্রথম প্যারাগ্রাফে একটা হেডিং কিন্তু লিখছে এরা, তাই না, এই কিওয়ার্ড লিখছে। তারপরে দেখেন এই কন্টেন্ট লিখে যাচ্ছে স্টেপ 1, স্টেপ 2। ভালোই কন্টেন্ট লিখতেছে না? চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট যদি ভালো হতো তো খুব সুন্দর হতো। আচ্ছা, আমরা এটাই নিব, আমাদের এত প্যারাপ্যারি করার দরকার নেই। হাউ টু ওয়াশ ফেব্রিক সিপ স্টেপ বাই স্টেপ গাইড। আমরা মনে করেন যে এখান থেকে টাইটেলটা নিলাম, এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তারপরে কন্টেন্টটা এখান থেকে হুবহু কপি করে নেই, ওকে। কপি করে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে কন্টেন্টটা দিয়ে দিব, পেস্ট করে দিলাম। আচ্ছা, এই এইগুলো কাজ করতে অনেক ঝামেলা হবে, ওদের হেডিংটাই নেই, আমরা ডিরেক্টলি পেস্ট করি। এখন এইখান থেকে থাক, এই যে এইগুলো ডিলিট করে দেওয়া যেতে পারে, এগুলা করতে তো হবে, এগুলা একটা ঝামেলা। যাই হোক, কন্টেন্টটা আমরা সুন্দরভাবে এই যে নোটপ্যাড থেকে একটু সিকোয়েন্স করি ওর ব্যাক এন্ডে। নোটপ্যাডে নিয়ে আসলাম কন্টেন্টটা। তো এই হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ, এখানে একটা করে স্পেস দিবেন, নাহলে একসাথে নিয়ে নিবে, ওইটা পরে চেঞ্জ করা যায় না, ঝামেলা হয় বেশ। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, 5, 6, এখানে একটা হেডিং। ওর ভিতরেও করা যেত, অনেক সময় লাগে, ওইগুলো ঝামেলা মনে হয় আমার কাছে। এখান থেকে ইজিলি করে নেবেন আপনারা, ঠিক আছে। তো এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পরে আমরা এবার কন্টেন্টটা এখানে দিয়ে দিই। তো ফার্স্ট অফ অল আমি হেডিংটা আগে চেঞ্জ করি, তারপরে অন্যদিকে যাই। এটা ডেফিনেটলি যেহেতু প্রথম হেডিং হচ্ছে এটা, আমরা H2 ট্যাগ হবে, রাইট, H2 ট্যাগ করে দিলাম এটা। তারপর হচ্ছে টুল অ্যান্ড ম্যাটেরিয়াল ইউ নিড টু ইউজ, এখানে কি বলছে দেখি, কন্টেন্টের প্যাটার্নটা আমরা একটু দেখি। টুল অ্যান্ড ম্যাটেরিয়াল, এখানে এটাও H2 হবে ডেফিনেটলি, তো এটাও H2 করে দেন, এটা H2 করে দেন। আচ্ছা, এখানে আপনি এগুলো একটু বুলেট পয়েন্ট করে দেন, এখান থেকে দেখেন যে লিস্ট আকারে করে দেন, দেখতে ভালো লাগবে, তাই না। তারপরে হচ্ছে স্টেপ 1, নাও লেটস থ্রু দ্য স্টেপ টু ওয়াশ ইউর ফেব্রিক সিট ইফেক্টিভলি। তো কার স্টেপ অফ কার ওয়াশ, আমরা এরকম ভাবে উম, এখানে একটা হেডলাইন দিতে পারি, দিয়ে এইগুলো আমরা H3 করব, তাই না। তো দেখেন আমরা এখানে একটা নতুন হেডলাইন লিখি, বেটার হবে। স্টেপ অফ ওয়াশ ফেব্রিক কার সিট।
কয়টা স্টেপ এখানে এক্সপ্লেইন করা হয়েছে? 6টা, তাই না? 6 ওয়াশ ফেব্রিক কার সিট স্টেপস, আমরা এটাকে H2 দিলাম। ঠিক আছে, 6, টপ 6 দেওয়া যেতে পারে, একটু আই ক্যাচি করা যেতে পারে, টপ 6 ওয়াশ ফেব্রিক কার সিট। তো এটা যেহেতু H2 হলো, এর আন্ডারে এগুলো সব H3 হয়ে যাবে। এখানে কিন্তু একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল, এগুলো সব H3 করে দেন। এটা H3 হয়ে গেল। স্টেপ 2, ডেফিনেটলি এটাও H3 হয়ে যাবে, তাই না? H3 হয়ে যাবে। তারপরে 1 কাপ, এটাকে একটু বুলেট পয়েন্ট করে দেন, এটা লিস্ট করে দেন। এটা স্টেপ 3। এই প্রত্যেকটা কন্টেন্ট একটু পড়ে দেখতে হবে, আমি যেহেতু ডিরেক্ট দ্রুত বলে যাচ্ছি, এখানে কিন্তু একটু টাইম লাগবে আপনাদের। স্টেপ, এখানেও H3 হবে। 5, এখানেও H3 হবে। 6, এখানেও H3 হবে। ওকে। তারপরে অ্যাডিশনাল টিপ ফর মেইনটেনিং ক্লিন ফ্যাব্রিক কার সিট, এটা আবার নতুন একটা হেডিং, তো এটা H2 হবে। তো H2 এর আন্ডারে দেখেন এই আবার H3, এখানে H3 ট্যাগ একটা, আহ, আবার এই একটা, এখানে একটা আছে H3, and how to wash fabric car seat without a professional cleaner. ওকে, তো এটা H2 হবে। আচ্ছা দেখেন, একটা হেডিং এ এতটুকু কন্টেন্ট ভালো দেখায় না, তাই না? আমি এই কন্টেন্টটা কিন্তু চাইলে চ্যাট জিপিটির কাছে বলে একটু রিকোয়েস্ট করে বড় করতে পারি। কিভাবে করতে পারি দেখেন, জাস্ট চ্যাট জিপিটিকে আমি বললাম এক্সপ্যান্ড, আমি বললাম আমার এই সেগমেন্টটা একটু এক্সপ্যান্ড করে দাও, এক্সপ্যান্ড করে লিখে দিবে। মানে আধুনিক দাস চ্যাট জিপিটি, দেখেন কত সুন্দর এক্সপ্যান্ড করে লিখে দিচ্ছে আমাদের। এর ভিতরে আবার একটা H2 ঢুকাই দিছে, ওর মধ্যে এতগুলো H2 ঢুকাই দিছে, কত বড় একটা কন্টেন্ট লিখে দিচ্ছে। এত বড় কন্টেন্ট কি আমাদের দরকার ছিল? মেবি না। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছে, তাই না? ও মাই গড, নো নো নো, এত এত দরকার নেই আমাদের, যা আছে থাক। আমরা যেহেতু কাজ শিখতেছি, আপনারা চ্যাট জিপিটির কাছে এইভাবে পারবেন আর কি। তারপরে কনক্লুশন, এটা আপনারা একটু একটা হেডিং দিয়ে দেন, এটা ডেফিনেটলি H2 হবে, এটাও H2 হবে। ঠিক আছে, এইভাবে আপনারা হেডিং গুলো ফার্স্ট অফ অল আগে স্ট্রাকচার করবেন। এখন দেখেন, এই আর্টিকেলটা আমরা চাইলে এখান থেকে পাবলিশ করে দিতে পারবো। আমরা যে এত নাটক শিখছি, টাইটেল দিতে হবে, ইউআরএল দিতে হবে, মেটা ডেসক্রিপশন দিতে হবে, এখানে কোথাও কি দেওয়ার জায়গা আছে? কোথাও কিন্তু টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল এগুলো কোথাও দেওয়ার জায়গা নেই। আমরা চাইলে এটা এখান থেকে পাবলিশ করতে পারি। এখান থেকে এর প্রিভিউ মোড থেকে একটু প্রিভিউ দেখতে পারি, এই আর্টিকেলটা কেমন দেখা যাবে। এই আর্টিকেলটা এরকম দেখা যাবে অন্যরা যখন প্রিভিউ করবে। তখন কথা হচ্ছে এর টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল কোথায় দিতে হবে। ওয়ার্ডপ্রেস ডিফল্ট সিস্টেমে এটা থাকে না। আমাদেরকে এর জন্য অবশ্যই একটা এক্সট্রা টুল ইউজ করতে হবে, যেটাকে আমরা বলি এসইও। বিভিন্ন প্লাগইন আছে, তো যে কোনো একটা প্লাগইন আমরা ইউজ করতে পারবো। বি কেয়ারফুল, কোনো প্লাগইন, এখানে অনেকগুলো প্লাগইন আছে। পপুলার 3টা প্লাগইনের কথা আমি যদি বলি, একটা আছে র্যাঙ্ক ম্যাথ, একটা আছে ইওস্ট এসইও, একটা আছে অল ইন অল এসইও। আমি চেষ্টা করব 3টা টুল আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? তবুও যে কোনো একটা টুলই আপনি ইউজ করবেন, এবং বি কেয়ারফুল, এখানে কোনো কনফ্লিক্টের সুযোগ নেই যে র্যাঙ্ক ম্যাথ ভালো কাজ করে অথবা ইয়োস্ট ভালো কাজ করে অথবা না। কোনো টুলস কোনো কাজ করে না, কাজ আপনাকে করতে হবে। এই টুলস শুধুমাত্র আপনাকে এসইও করার একটা সুযোগ করে দেয় মাত্র, আর কিছুই না। তো চলেন আমরা এরকম একটা টুলস ইনস্টল করি আগে ফার্স্ট অফ অল। ওকে, আমরা তাহলে একটা প্লাগইন এখান থেকে ইনস্টল করবো, অ্যাড নিউ প্লাগইনে চলে যাই। আচ্ছা, জাস্ট এখানে এসইও লিখে সার্চ দেন, এসইও প্লাগইন। এসইও লিখে সার্চ দিলে হয়তো বা আসতে পারে, অথবা আমি ডিরেক্টলি নাম লিখে সার্চ দেবো, দেখেন চলে আসছে। এই যে ইওস্ট এসইও আসছে, দেন র্যাঙ্ক ম্যাথ এসইও, অল ইন অন এসইও। আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করতে গেলে এই 3টার যে কোনো একটা প্লাগইন পাবেন। মোস্টলি পাবেন ইওস্ট এসইও, তারপরে র্যাঙ্ক ম্যাথ পাবেন, অনেকেই অল ইন অন এসইও পাবেন। তো আমি যে কথা আবার বলছি, এখানে
কোনো এরকম কোনো কনফিউশনে যাওয়ার দরকার নেই যে ইওসটা কি বেশি ভালো, র্যাঙ্ক ম্যাথ বেশি ভালো নাকি অল এসইও ভালো। ক্লায়েন্টের ওয়েবসাইটে যেটা ইনস্টল করা আছে আপনি ওইটাতেই এসইও করবেন। এখানে ভালো মন্দ কিছুই না, যে কোনো একটা দিয়ে আপনি কাজ করবেন। কথা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, আপনার রিসার্চ যদি ঠিক থাকে যে কোনো একটা দিয়ে করবেন। তো আমরা ইওস দিয়ে করি, এটার আবার দেখেন রিভিউ অনেক বেশি, 10 মিলিয়ন প্লাস ইনস্টল আছে, এটা 3 মিলিয়ন, এটা 3 মিলিয়ন। সো আমরা ইউএস দিয়ে করি, তারপরে র্যাঙ্ক ম্যাথ এবং অল ইন অল এসিও আমি চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য। এটা সব একই রকম, তো এটাকে জাস্ট অ্যাক্টিভ করে রাখুন। এর ভিতরে কিছু বেসিক সেটিং আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, জাস্ট এটা অ্যাক্টিভ করেন হয়ে যাবে। ওকে, এখন এটাকে জাস্ট আপনি, এটা তো সেভ হয়ে আছে, জাস্ট এটা এবার রিফ্রেশ করেন। দেখেন রিফ্রেশ করলে ব্যাপারটা কি ঘটবে। এর নিচে স্ক্রল করে চলে আসেন, দেখেন এখানে একটা এই যে ইউজড এসইওর যে ওদের যে স্ট্রাকচারটা এখানে চলে আসবে। এখানে আপনাকে বলছে ফোকাস কি ফ্রেজ, আই মিন কি ফ্রেজ মিন কিওয়ার্ড, কিওয়ার্ডকে এরা কি ফ্রেজ বলছে, এটা কোনো ভুল না। যেমন এক এক এলাকার মানুষ কেউ বাবু বলে বাচ্চাদের, কেউ মনু বলে, হ্যাঁ, কেউ সোনা বলে, কেউ খোকা বলে, এরকম লাইক দ্যাট। তো কি ফ্রেজ আপনার মেইন কিওয়ার্ডটা এখানে দিবেন, দিলে এরা আমাদেরকে একটা অ্যানালাইসিস রিপোর্ট দিবে এখানে যে কি হচ্ছে কি বৃত্তান্ত। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস অ্যানালাইসিস। আপনি এই অ্যানালাইসিসের উপরে মানে কোনো দরকার নেই। এখানে অ্যানালাইসিস কি কি দিচ্ছে দেখেন। হ্যাঁ, আপনার হচ্ছে এই যে আউটবাউন্ড লিঙ্ক করতেছেন কিনা, যেটাকে আমরা এক্সটার্নাল লিঙ্ক বলছিলাম। ইমেজ নিয়ে ইমেজে ওয়াল ট্যাগ ইউজ করছেন কিনা এরা এখান থেকে বলে দিবে। ইন্টারনাল লিঙ্কিং করতেছেন কিনা সেটা বলে দিবে। কিফ্রেজ লেন্থ, কিওয়ার্ডের যে দৈর্ঘ্য, এটা কোনো অর্থ রাখে না। মেটা ডেসক্রিপশন ঠিকঠাক দিছেন কিনা সেটা এরা এখান থেকে মেজার করে দিবে। এসইও টাইটেল ওকে আছে কিনা। দেন টেক্সট লেন্থ, এখানে 1302 ওয়ার্ডের কন্টেন্ট ইউজ করা হয়েছে, তো আমরা 2000 ওয়ার্ডের কন্টেন্ট চেয়েছিলাম তাই না। তাহলে আমরা এই অংশটাকে নিয়ে যাব, তাহলে 2000 ওয়ার্ডের একটা কন্টেন্ট হয়ে যাবে। দরকার নেই, যা 1300 ওয়ার্ডের কন্টেন্ট আছে থাক, এটা এত মাথা খারাপ করার দরকার নেই। আমরা জাস্ট এখানে আমাদের কাজ কি হবে, আমাদের যে মেইন কিওয়ার্ডটা আমরা এখানে বসাবো, যে কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্কিং করতে চাচ্ছি অ্যাকচুয়ালি। তো আমাদের কিওয়ার্ডটা কি ছিল, মেবি এটাই ছিল, হাউ টু ওয়াশ ফ্যাব্রিক কার সিট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, রাইট। তো এখানে মেইন কিওয়ার্ডটা আপনি এখানে দিবেন। দেখেন কিওয়ার্ডটা এখানে দেওয়ার পরে এরা আমাদের একটা মেজারমেন্ট দিবে এইখানে। এটাকে আমরা মোবাইল ভার্সন না ডেস্কটপ ভার্সনে করে রাখি। এখানে টাইটেল দিতে পারবো আমরা, এখানে স্লাগ, এই স্লাগ এখানে যেটা দিব সেটা আমাদের রুট ডোমেইনের সাথে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে মেটা ডেসক্রিপশন দিতে পারবো। তো এই তিনটা অংশ আমরা দিয়ে দিই। এখানে ভ্যারিয়েবল আকারে মেটা ডেসক্রিপশন দেওয়া, এই টাইটেল দেওয়া যায়, আমরা ভ্যারিয়েবল দিব না, আমরা একটা ইউনিক মেটা ডেসক্রিপশন দিব। এখানে যে মেটা ডেসক্রিপশন দিব, এই সরি টাইটেল দিব, সেটা উপরে আবার এখানে প্রিভিউ করবে কেমন দেখা যাবে। তো টাইটেলে আমরা কি দেখেছিলাম বলেন তো, মনে আছে? টাইটেলটা অবশ্যই 500, নট 512 না, 60 থেকে 65 ক্যারেক্টার এবং 512 পিক্সেলের মধ্যে হতে হবে। টাইটেলের ভিতরে অবশ্যই কিওয়ার্ডটা রাখার চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে কিওয়ার্ডটা যেন প্রথমে থাকে। মিনিংফুল হতে হবে। টাইটেলের ভিতরে এরকম কোনো সংখ্যা, ব্র্যাকেট এই জাতীয় কোনো কিছু ইউজ করতে হবে যেটা কিনা টাইটেলটা খুব সুন্দর হয়। তো আমরা একটা টাইটেল লেখার চেষ্টা করি। প্রথমত ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, কখনো কখনো কাজ করতে যে এটা হয়তো বা কার ওয়াশ আপনাদের ধারণা আছে এই সম্পর্কে, কথা বলতে পারেন, জানেন। কখনো কখনো এরকম হতে পারে, এমন কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন দেখবেন আপনাদের কোনো ধারণাই নেই যে কেমন টাইটেল হতে পারে, কি বৃত্তান্ত এরকম। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, ফার্স্ট অফ অল গুগলে চলে যাবেন। এখানে যে একটা সার্চ টার্ম লিখবেন, অল ইন টাইটেল। ক্লিয়ার? অল ইন টাইটেল লিখে একটা ক্লোন দিবেন। ক্লোন দিয়ে ডবল ইনভার্টেড কমা দিবেন। এর ভিতরে আপনি আপনার কিওয়ার্ডটা পেস্ট করবেন। এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছি আমরা, অল ইন টাইটেল দিয়ে ক্লোন, তারপর ডবল ইনভার্টেড কমার ভিতরে আপনি আপনার কিওয়ার্ডটা দিতে যাচ্ছেন। এর অর্থ হচ্ছে আমরা ওই ধরনের রেজাল্ট গুলো গুগলের কাছে দেখতে চাচ্ছি যারা তাদের টাইটেলের ভিতরে এই কিওয়ার্ডটা ইউজ করছে। ক্লিয়ার? তার মানে কি, তারা সরাসরি আমাদের হচ্ছে একটা কম্পিটিটর হতে পারে। কেন কম্পিটিটর হতে পারে? কারণ আমরা বলেছি যে আমাদের এসইও তে আমাদের মেইন কিওয়ার্ডটা আমরা টাইটেলে দিই। তো যারা এই কিওয়ার্ডটা তাদের টাইটেলে দিয়েছে, আমরা ধরে নিতে পারি ওরা মোটামুটি আমাদের কম্পিটিটর, তাই না? ইন্টারফেস করেন, দেখেন এরকম কয়টা রেজাল্ট, একটাও রেজাল্ট আমরা এরকম পাচ্ছি না যারা এই কিওয়ার্ডটা তাদের টাইটেলে দিয়েছে। ক্লিয়ার?
একটাও রেজাল্ট আমরা পাচ্ছি না যারা এই কিওয়ার্ডটা তাদের টাইটেলে দিয়েছে। সো উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। তখন আমাদের ম্যানুয়ালি চেষ্টা করতে হবে। তো আমি কিওয়ার্ডটা এখানে দিই, দেখুন কেমন দেওয়া যায়। হাউ টু ওয়াশ ফ্যাব্রিক কার সিট। এখানে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে পারেন, এখানে লিখতে পারেন স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ বাই স্টেপ গাইড, এতটুকু। এটা যদি আপনি আরো বাড়াতেন, দেখেন নিচের দিকে রেড মার্ক চলে আসতো। এই রেড মার্ক আনা যাবে না। এই যে আমি বলছিলাম না যে এই টুলস গুলো আমাদেরকে মেজারমেন্ট করে যায়, আমাদের আর ওই বিভিন্ন থার্ড পার্টি টুলসে যাওয়া লাগে না টাইটেল মেজারমেন্ট করার জন্য। এরা আমাদের এখানে একটা রেড মার্ক দিয়ে দিচ্ছে। সো এই রেড মার্কের এই গ্রিন সিগন্যালের মধ্যে থাকলে আপনার টাইটেলটা এসইও অপটিমাইজ আছে। এখানে যে টাইটেলটা দিচ্ছেন দেখেন, এই টাইটেলটা এখানে আছে। আচ্ছা, আমরা টাইটেলটা আরো আই ক্যাচি করতে পারি। আমরা কিন্তু এখানে 6টা স্টেপ লিখছি, ঠিক আছে? তো আমরা আমরা কি বলছিলাম, টাইটেলের ভিতরে এরকম দিব 6 স্টেপ, 6 স্টেপ টু ওয়াশ ফ্যাব্রিক কার সিট। দেখেন আমরা এরকম টাইটেল দিতে পারি, 6 স্টেপ টু ওয়াশ ফ্যাব্রিক কার। এটা আরো সুন্দর হবে, ঠিক আছে? যদি আপনার কাছে মনে করেন আপনি নিজে মাথা দিয়ে চিন্তা করতে পারতেছেন, এরকম বিভিন্ন আপনার এসইও টাইটেল জেনারেটর টুল আছে। এটিও এসইও টাইটেল জেনারেটর টুল আছে, যেন এই স্টেপ একটা এসইও টাইটেল জেনারেটর টুল। আপনি আপনার কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, জেনারেট টাইটেল দিয়ে দেন, এরা দেখবেন আপনার টাইটেলটা। আপনার জাস্ট দেখেন, এখান থেকে কপি করার দরকার নেই, আপনি একটা ধারণা নেন আপনার, ঠিক আছে? টিপস ফর ওয়াশিং ফ্যাব্রিক কার, দেখেন এই যে আমার কাছে এটাই ভালো লাগছে, 7 এসেনশিয়াল টিপস ফর ওয়াশিং ফ্যাব্রিক কার সিট। হ্যাঁ, আমরা এটা নিচ্ছি, 7 এসেনশিয়াল টুল। আমাদের এখানে হাউ টু ওয়াশ ফ্যাব্রিক কার সিট। দেখেন এখানে সত্যি কথা, আমাদের যে কিওয়ার্ডটা, ফোকাস কিওয়ার্ডটা কিন্তু আমাদের টাইটেলের মধ্যে নেই, ঠিক আছে? আমরা বলেছিলাম চেষ্টা করতে হবে ফোকাস কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে দেওয়ার। আমি এটা যথেষ্ট গুরুত্ব দেখি না। চেষ্টা করবেন আপনি 7 এসেনশিয়াল টিপস লিখতে পারবেন। তারপরে মনে করেন এটা ভালো লাগছে না, আপনি চাচ্ছেন যে জাস্ট 7 এসেনশিয়াল টিপস লিখলেন, লেখার পরে এখানে একটা ক্লোন দিবেন, ক্লোনটা দেওয়া যায়। হ্যাঁ, তারপরে এইটা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। 7 এসেনশিয়াল টিপস, এই যে 7 এসেনশিয়াল টিপস দিলেন না, এটা আপনার কিওয়ার্ডকে আই ক্যাচি করবে, ঠিক আছে? এটা আপনার কিওয়ার্ডকে অবশ্যই আই ক্যাচি করে তুলবে। ওকে, সো এখানে আরো অনেক কিছু ছিল যেটা কিনা এক্স্যাক্টলি আমাদের কিওয়ার্ডটা ইউজ করে। এখানে একটা সমস্যা আছে, দেখবেন এইখানে নিচের দিকে আসেন, কিওয়ার্ডের জন্য এসইও টাইটেল ওয়াইড, এসইও যে টাইটেলটা দিয়েছি তার ওয়াইড মানে কত লম্বা হবে সেটা ঠিক আছে। তারপরে টাইটেলের ক্ষেত্রে দেখেন, এটা টাইটেলটা ইমপ্রুভমেন্ট করার কথা বলতেছে। দ্য এক্সাক্ট ম্যাচ অফ দ্য ফোকাস কি ফ্রেজ অ্যাপিয়ার ইন দ্য এসইও টাইটেল, মানে এক্সাক্ট ম্যাচ যে কিওয়ার্ডটা এটা তোমার টাইটেলের মধ্যে দেখাতে যাচ্ছে, বাট নট এট দ্য বিগিনিং। এরা বলতেছে এটা বিগিনিং নেই, মানে প্রথম দিকে না। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমি তো আগেই বলছি, এখানে যে এক্স্যাক্টলি আপনার কিওয়ার্ডটা দিতেই হবে এমনও কিন্তু কোনো কথা নেই। বি কেয়ারফুল, এখানে এক্স্যাক্টলি আপনার কিওয়ার্ডটা দিতে হবে এমনও কোনো কথা নেই। আপনি চাইলে এই কিওয়ার্ডটা দিতে পারতেন 7 এসেনশিয়াল টিপ, আমাদের 7 না 6 মনে হয়, 6 এসেনশিয়াল টিপস। এর মধ্যে 6টা টিপস আলোচনা করা হয়েছিল, তাই না? এই 6টা স্টেপ আলোচনা হয়েছিল। টিপস না দিয়ে আমরা স্টেপ দিব, আমরা এখানে নট টিপস, আমরা তো স্টেপ বলছি, তাই না? 7 এসেনশিয়াল স্টেপস, STPS। হ্যাঁ, তারপর হচ্ছে হাউ টু ওয়াশ ফ্যাব্রিক কার সিট। কত সুন্দর একটা টাইটেল আমরা দিলাম, এবং একটু শর্ট রাখার চেষ্টা করবেন অলওয়েজ। দেখেন আমাদের টাইটেলটা এখানে ডিসপ্লে হচ্ছে, ক্লিয়ার? এভাবে একটা টাইটেল জেনারেট করবেন। এই টুলস এখানে আমাদেরকে এটা ইমপ্রুভমেন্ট করার কথা বলছে। আমি আবারও বলতেছি, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে স্লাগ। এখানে স্লাগটা একটু ইন ডিটেইল করবেন। এখানে আপনি চাইলে হুবাহু আপনার কিওয়ার্ডটা স্লাগের মধ্যে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার না, আপনি যদি মনে করেন হাউ টু কথাটা দিবেন না, শুধু ওয়াশ ফ্যাব্রিক কার সিট, এটাও কিন্তু ইন্টেন্ট ফিল আপ করে।
ঠিক আছে, এটাও কিন্তু ইন্টেন্ট ফিল আপ করে। আমরা একটু দেখি আমরা কি পড়েছিলাম আমাদের ওই যে টাইটেল অপটিমাইজেশনের ক্ষেত্রে। আমরা টাইটেল অপটিমাইজেশনের ক্ষেত্রে কথা বলেছিলাম এরকম, নট টাইটেল, ইউআরএল। প্লেস দ্য ফোকাস কিওয়ার্ড ইনটু ইট, ফোকাস কিওয়ার্ডটা এর ভিতরে প্লেস করার চেষ্টা করতে হবে। নেভার মেক লেন্থ 25 ক্যারেক্টারের বেশি লম্বা করা যাবে না। ডু নট ইউজ এ স্টপ ওয়ার্ড। এখানে দেখেন এই যে হাউ টু, এগুলো কিন্তু অন কাইন্ড অফ স্টপ ওয়ার্ড, তো এগুলো ইউজ করার খুব একটা প্রয়োজন আছে আমি মনে করি না। তারপরে আপনি যদি চান, এটা কোনো ভুল না, হাউ টু দিয়ে দেন। তো এখানে সবগুলো ছোট হাতের হবে এবং মাঝখানে অবশ্যই কি হবে, একটা করে হাইপেন হবে। সবগুলো ছোট হাতের, মাঝখানে হাইপেন। ফ্যাব্রিক কার সিট। ওকে, এই দেখেন আমরা স্লাগ দিয়ে দিলাম। স্লাগ নিয়ে এখানে একটা মেজারমেন্ট অবশ্যই দিবে। কি ফ্রেজ ইন স্লাগ, মোর দেন হাফ অফ ইউর কি ফ্রেজ ইন দ্য স্লাগ, দ্যাটস গ্রেট। এরা বলতেছে এটা ঠিক আছে। ওকে, তারপর একটা মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন আমরা এখানে লিখবো, যার ভিতরে অবশ্যই আমাদের এই কিওয়ার্ডটা থাকবে, হাউ টু ওয়াশ ফ্যাব্রিক কার সিট। এখন মনে করেন মেটা ডেসক্রিপশন, এরা আবার মেটা ডেসক্রিপশন লিখে দেয়। হ্যাঁ, এসইও মেটা ডেসক্রিপশন, এসইও মেটা ডেসক্রিপশন জেনারেটর লিখে সার্চ দেন। আমাদের যে কিওয়ার্ড কি, এটা হচ্ছে কিওয়ার্ড। ওকে, ডিসকভার। এখানে এক্স্যাক্টলি আমাদের মেটা ডেসক্রিপশন লেখে নাই কোথাও, মানে এক্সাক্ট কিওয়ার্ডটা ইউজ করেনি এর মধ্যে। তো এটা ইউজ করতে হবে, তার তো কোনো মানে নেই। আমি যেটা বললাম, এই ওয়ার্ড গুলো থাকলে হবে, ইন্টেন্টটা থাকলে হবে। এবং মেটা ডেসক্রিপশন ডেফিনেটলি কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর নয়। তো আমরা মনে করেন চ্যাট জিপিটি দিয়ে একটা মেটা ডেসক্রিপশন লিখি, রাইট অ্যান এসইও এই কিওয়ার্ডের জন্য একটা মেটা ডেসক্রিপশন লিখতে বলছি আমরা। মাস্ট রাইট উইদিন 150 ক্যারেক্টার্স অ্যান্ড exactly use the keyword into the description। দেখেন আমাদের একটা মেটা ডেসক্রিপশন লিখে দিবে, লার্ন হাউ টু ওয়াশ ব্লা ব্লা, আমাদের কিওয়ার্ডটা এখানে আছে। তো আমরা এটা কপি করি। এই সহজ ব্যাপার, একটু মাথা ঘামাতে পারলে, নিজে যদি না পারেন, এখানে দেখেন রেড মার্ক চলে আসছে। তো আমাদের একটু কাস্টমাইজ করতে হবে, লার্ন হাউ টু ওয়াশ ফ্যাব্রিক কার সিট ইফেক্টিভলি উইথ আওয়ার ইজি স্টেপ। হ্যাঁ আচ্ছা, উইথ আওয়ার ইজি স্টেপ বাই স্টেপ গাইড না লিখে, উইথ ইজি 6 স্টেপস। দেখেন 6 স্টেপ লিখছে, উইথ আওয়ার ইজি 6 স্টেপস। কিপ ইউর কার ইন্টেরিয়র ক্লিন অ্যান্ড ফ্রেশ উইদাউট প্রফেশনাল হেল্প। তাই না? এটা দেখেন, এটা আমাদের এই যে গ্রিন সিগন্যাল আছে, কোনো সমস্যা নেই। এই গ্রিন, এখানে অ্যান্ডটা আমরা সিম্বলিক দিতে পারি, আরো ছোট হয়ে গেল। তো ব্যাস, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখেন এখানে মেটা ডেসক্রিপশন নিয়ে একটা মেজারমেন্ট দিচ্ছে। এই যে কি ফ্রেজ, নট এটা মেটা ডেসক্রিপশন, কি ফ্রেজ অর শিরোনাম অ্যাপিয়ার ইন দ্য মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন লেন্থ, এটা ওয়েল। এখানে যেগুলো গ্রিন আছে আমি সেগুলো একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি, অনেকে আবার এটা বোঝে না। কি বলছে দেখেন, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের ভিতরে কি ফ্রেজটা ইউজ করা হয়েছে, ওয়েল ডান। তার মানে এরা বলে ইন্ট্রোডাকশন মানে প্রথম প্যারাগ্রাফ, এই প্রথম প্যারাগ্রাফের ভিতরে যদি কিওয়ার্ডটা ইউজ করা হয় এটা ভালো, এটা করতে হয়। আমরা কিন্তু কন্টেন্ট রাইটিং এর সময় সেটা করেছিলাম। সো এটা বলতেছে গুড জব, গ্রিন করে দিছে। কি ফ্রেজ ডেন্সিটি, দ্য কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 11 টাইম, দ্যাটস গ্রেট। ও মাই গড, কত ওয়ার্ডের কন্টেন্ট এখান থেকে বলে দেয়। 1300 ওয়ার্ডের কন্টেন্টের ভিতরে কখনো কি 11 বার কিওয়ার্ডটা দেওয়া যাবে? এক্সেসিভ ওভার অপটিমাইজ হয়ে যাবে না সেটা? 1000 ওয়ার্ডে আমরা 3 বার বলেছিলাম, সেটা 1300 ওয়ার্ডে 4 বার হোক সর্বোচ্চ, 4 বারের বেশি কিন্তু ইউজ করা যাবে না। আমরা এখন এখানে আমাদের কাজ আছে অ্যাজ এ এক্সপার্ট হিসাবে। কি ফ্রেজ লেন্থ, গুড জব।
উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এরা বলে কি 4 ওয়ার্ডের 5 ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ডটা যদি থাকে সেটা ভালো। তো এরকম 5 ওয়ার্ড 1 2 3 4 5টা, এই টুটা তো কাউন্ট হয় না এখানে, 5 ওয়ার্ডের মধ্যে আছে, এই জন্য এরা বলতেছে কি ফ্রেজের যে লেন্থ এটা ভালো। এটা আমাদের কোনো ব্যাপার না, অনেক সময় 6 7 ওয়ার্ডের হতে পারে বিভিন্ন ইনফরমেটিভ কিওয়ার্ড। কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, এটা আমরা কথা বলছি। কি ফ্রেজ মেটা ডেসক্রিপশনের ভিতরে কি ফ্রেজের লেন্থ এটা প্রিভিয়াস ইউজ কি ফ্রেজ, ইউ হ্যাভেন্ট ইউজ দিস কি ফ্রেজ বিফোর, ভেরি গুড। দেখেন এসইউতে একটা টার্ম আছে, এস কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন। কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন এর অর্থ হচ্ছে আপনি যদি একই কিওয়ার্ড মাল্টিপল পেজ টার্গেট করে অপটিমাইজেশন করেন এবং একই কিওয়ার্ডে যদি মাল্টিপল পেজ র্যাঙ্কিং করে, সেটাকে বলা হয় কিওয়ার্ড ক্যানিবিলাইজেশন। এসইওতে একটা বিশাল বড় একটা ফল্ট এটা। এটা কখনোই কোনোভাবেই করা যাবে না যে মাল্টিপল পেজ একটা কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করা। এখানে সেটাই বলতেছে, ইউ হ্যাভেন্ট ইউজ দিস কি ফ্রেজ বিফোর। আমি এই কি ফ্রেজটা, আই মিন এই কিওয়ার্ডটা আগে কোনো পোস্টে ইউজ করি নাই, সো গুড জব। ঠিক আছে, এরা একটা এখানে সিগন্যাল দিয়ে দিচ্ছে। যদি আমি এই সেম কিওয়ার্ডটা অন্য একটা পোস্টে ইউজ করতাম, ওরা কিন্তু এখানে আমাকে সিগন্যাল দিত যে আপনি এটা আগে ইউজ করছেন। ঠিক আছে। কি ফ্রেজ ইন স্লাগ, স্লাগের মধ্যে কি ফ্রেজটা আছে। কি ফ্রেজ ইন সাব হেডিং, 6 of your H2 and H3 হেডিং রিফ্লেক্ট দ্য টপিক অফ ইউর কপি। আচ্ছা, কপি মানে এই যে কিওয়ার্ডের যে টেক্সটটা, এটা মানে 6টা H2 এবং H3-র মধ্যে আমাদের এটা রিফ্লেক্ট করে, ডিরেক্টলি ইউজ করে না। টেক্সট লেন্থ 1300 ওয়ার্ডের, টাইটেল গুড জব। তো আমাদের এখানে এখন মেইন কাজ হবে কি কিওয়ার্ডের ডেন্সিটিটা দেখা। তো এইখানে যে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করেন, এই কিওয়ার্ডটা কোথায় কোথায় ইউজ হয়েছে আমরা সেটা এখানে দেখতে পাবো। প্রথম প্যারাগ্রাফের ভিতরে ওয়াশ ফ্যাব্রিক কার সিট। ঠিক আছে, হাউ টু, এটা ইউজ হয়েছে, হাউ টু ওয়াশ ফ্যাব্রিক কার সিট। তারপরে দেখেন হোয়াই ইটস ইম্পর্টেন্ট টু ওয়াশ ফ্যাব্রিক কার সিট। আচ্ছা, আমাদের কিওয়ার্ড কি ছিল, হাউ টু ওয়াশ ফ্যাব্রিক কার সিট। ঠিক আছে, দেখেন এখানে ওয়াশ ফ্যাব্রিক কার সিট এখানেও সরাসরি ইউজ হয়নি, শুধু ওয়াশ ফ্যাব্রিক কার সিট, ইন্টেন্ট কিন্তু একই, শুধু হাউ টু ইউজ হয়নি। হোয়াই ইটস ইম্পর্টেন্ট টু ওয়াশ ফ্যাব্রিক কার সিট, এখানে আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, টুলস অ্যান্ড ম্যাটেরিয়াল ইউ নিড টু ওয়াশ ফেব্রিক কার সিট। হ্যাঁ, এখানে দেখেন আমরা একটু চেঞ্জ করব কয়েকটা। 6 স্টেপ ভ্যাকুয়াম, দেখেন আচ্ছা কোথায় কোথায় চেঞ্জ করা সম্ভব। হোয়াই ইম্পর্টেন্স টু ওয়াশ রেগুলারলি, ওয়াশ দ্য ফেব্রিক কার সিট রেগুলারলি। আচ্ছা, এখানে টু বিগিন হিয়ার ওয়াল লিস্ট ইউ নিড টু লার্ন আমরা মনে করেন যদি মাথায় না আসে, চ্যাট জিপিটি কে বলবেন, চ্যাট জিপিটি হ্যালো, সাজেস্ট মি সাম এলএসআই ফর দ্য কিওয়ার্ড। এই কিওয়ার্ডের কিছু এলএসআই ভার্সন আমাকে দাও। ও আমাদেরকে কিছু এলএসআই ভার্সন দিয়ে দিবে, দেখি। ক্লিন ফ্যাব্রিক, ডাই ফ্যাব্রিক কার সিট ক্লিনিং, হাউ টু ক্লিন, বেস্ট ওয়ে টু ওয়াশ ফ্যাব্রিক কার সিট। আচ্ছা দেখেন বেস্ট ওয়ে টু এখানে কোথায় কোথায় দেওয়া যায় দেখেন। হোয়াই ইটস ইম্পর্টেন্ট টু ওয়াশ, ওয়াশ না দিয়ে আমরা এখানে ক্লিন দিতে পারি। ঠিক আছে, ক্লিন ফ্যাব্রিক কার সিট, দেখেন কিওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, ফ্যাব্রিক কার সিট, ফ্যাব্রিকটা কি চেঞ্জ করা যায়? হাউ টু রিমুভ, এইভাবে আমাদের ওয়াশ ফ্যাব্রিক কার সিট। তো এখানেও নিড টু, এখানেও ক্লিন দিয়ে দেন, CLEAN, ক্লিন ফ্যাব্রিক কার সিট। দুটো কিওয়ার্ড কিন্তু কমে গেল, তাই না? তারপরে সিক্স টপ সিক্স টপ সিক্স ওয়াশ ফ্যাব্রিক কার সিট স্টেপ টু ওয়াশ ফ্যাব্রিক কার সিট। ঠিক আছে, অথবা আমরা এখানে এটা দিতে পারি, কিওয়ার্ড যদি এক্সেসিভ হয়ে যায়, টপ 6 স্টেপ
হাউ টু মেনটেন ফ্যাব্রিক কার সিট। ক্লিয়ার? দেখেন আমাদের কিওয়ার্ড কিন্তু কমে যাচ্ছে। এইভাবে আপনি আপনার কন্টেন্টের ভিতরে কিওয়ার্ড গুলো সুন্দরভাবে কমাবেন। যেমন এইখানে দুইটা কিওয়ার্ড পাশাপাশি আছে, এখান থেকে আপনি একটা কিওয়ার্ড কমাই দিতে পারেন, তাই না? এখান থেকে একটা কিওয়ার্ড কমাই দিয়ে এখানে একটা এলএসআই ভার্সন ইউজ করতে পারেন। এইভাবে পাশাপাশি কিওয়ার্ড রাখার দরকার নেই। সো এইভাবে আমাদের কিওয়ার্ড এখানে সর্বোচ্চ 3 থেকে 4টা ইউজ করবো, অলরেডি দেখেন 8টায় চলে আসছে। এভাবে আপনারা 3 থেকে 4টা ইউজ করবেন। এটা আমি এখন অনেক টাইম লাগে এগুলো করতে, সো এগুলো একটু টাইম দিয়ে আপনারা করবেন। আমি এখন টাইম ওয়াস্ট করতে চাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ক্লিয়ার? সো এই যে এদের কথা কখনোই মানবেন না, বি কেয়ারফুল, কখনোই এদের কথা মানবেন না। গুগল এটা খুব অখুশি হয় এটার জন্য। ওকে, তারপরে কি আসবে আমাদের? ইমেজ। আমরা একটু ইমেজ নিয়ে কথা বলি। আমাদের একটা আর্টিকেলে 2 ধরনের ইমেজ দেওয়া যায়। একটা হচ্ছে ফিচার ইমেজ। ফিচার ইমেজ কি হয়? আহ, যেটা আপনি দেখেন, আমরা বিভিন্ন ফেসবুকে কোনো ইমেজ টিমেজ শেয়ার করলে একটা ইমেজ ওই লিঙ্কের সাথে একটা ইমেজ রিভিউ করে না, ইটস কল ফিচার ইমেজ, তাই না? ইটস কল ফিচার ইমেজ। যে ইমেজটা আপনারা অ্যাজ এ ফিচার হিসেবে দেন সেটাকে ফিচার ইমেজ বলা হবে। তো এখানে একটা ফিচার ইমেজ বলতে কি বোঝায়? যে ইমেজটা দেখলে আপনার পুরো কন্টেন্টটা, পুরো এই যে আর্টিকেলটা তার ভিতরে রিফ্লেক্ট করবে। তো আমরা একটা ফিচার ইমেজ তৈরি করি এখানে। এখানে আমরা একটা ক্যানভা, প্রিমিয়াম ক্যানভা আছে, আমি ওখানে চলে যাই, বেটার হবে। আমরা একটা ক্যানভার একটা ব্যাকগ্রাউন্ড নেই। কত নিব? আচ্ছা, 1280 × 720 নেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু এটা একটু সাইজটা দেখে নিবেন। যেমন আমি ইউজ করি 768 × 400 402 পিক্সেলের। তারপরে 1280 × 720 নেন, কোনো সমস্যা নেই। এরকম একটু ল্যান্ডস্কেপে মোডে নিবেন। এখানে আমাদের টপিকটা কি একটু দেখি। কার ওয়াশ, হাউ টু ওয়াশ ফ্যাব্রিক কার সিট। ওয়াশ ফ্যাব্রিক কার সিট। তো দেখি ওয়াশ ফ্যাব্রিক কার সিটের কোনো ইমেজ আছে কিনা এখানে। ওকে। তো যদিও এই ইমেজগুলো সব কপিরাইট হয় এখানে, মনে করেন এই ইমেজটা আমি নিচ্ছি এখান থেকে, ঠিক আছে? এই ইমেজটা ফার্স্ট অফ অল আমি ইউনিক করব। আমার কিভাবে সম্ভব? ধরেন এই বড় করলাম প্রথমে, ঠিক আছে? ফার্স্ট অফ অল এর সাইজটা আমি একদম বড় করে ফেললাম। অথবা আরো যদি একটা ভিজিবল ইমেজ নেই, ইমেজটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা গাড়ির ইয়ে ইয়ে করতেছে, গাড়ির সিট পরিষ্কার করতেছে, এই ইমেজটা নিলাম আমি। ঠিক আছে, এটা দেখে অ্যাটলিস্ট আইডেন্টিফাই করা যায় যে এটা তো গাড়ির ইয়ে করা হচ্ছে, গাড়ির সিট সাফ করা হচ্ছে এখানে। তো এটা ফার্স্ট অফ অল আমরা এখান থেকে কালার চেঞ্জ করব। হম, যেন কালার দেখে গুগল বুঝতে না পারে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, অথবা আরো এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। হ্যাঁ, অটো অ্যাডজাস্ট দেই, দেখি কি কালার, দেখি আরো ফর্সা হয়ে গেছে। আচ্ছা থাক, সমস্যা নেই। তো এখানে আমাদেরকে একটু নাটকীয়তা করতে হবে। উম, এই এলিমেন্টের ভিতরে ওয়াশ ফ্যাব্রিক কার, গ্রাফিক্যাল কোনো কিছু যদি পান, কার সিট ওয়াশ যদি কোনো কিছু থাকে, ওরকম কোনো কিছু পাচ্ছি না। যাই হোক, এখানে আপনি একটু টেক্সট টেক্সট দিতে পারেন। ঠিক আছে, এটা আরো ইউনিক করার জন্য এখানে এরকম কিছু ব্লার সেগমেন্ট তৈরি করতে পারেন। এটা কি কালো, একটু হোয়াইট কালার নিলে বেটার হতো। এখানে কি দেওয়া যায় আমার মাথায় এই মুহূর্তে আসতেছে না। তো আমি চ্যাট জিপিটিকেই আস্ক করতে পারি। ও, চ্যাট জিপিটি সেটা হিস্ট্রি থেকে তো চলে গেছে। কি করা যায়? আমাদের এখানকার হিস্ট্রি থেকে পাওয়া যাবে এটা? মেবি নট। নো, পাওয়া যাবে না। চ্যাট জিপিটিকে একটু বলি। আই জাস্ট
write a image. No, I just write a blog on the title ইমেজ। ঠিক আছে, এই চ্যাট জিপিটি আমাদের ইমেজ দেয় জানেন তো। চ্যাট জিপিটির কাছ থেকে আমার একটা ইমেজ চাই, তো সাজেস্ট মি ইমেজ কপি। ইমেজের উপরে কি কপি দেওয়া যায় দেখি আমাদের সাজেস্ট। ও মাই গড, না ফালতু সাজেস্ট করতেছে। ফ্রেশ আপ ইউর সিট, এ কুইক গাইড, ইজি কার সিট, ট্রান্সফর্ম ইউর কার ইন্টেরিয়র, স্টেপ বাই স্টেপ টু ক্লিন, কিপ ইউর কার ইন্টেরিয়র ফ্রেশ। এটা সুন্দর কথা, কিপ ইউর কার ইন্টেরিয়র ফ্রেশ। আমরা এরকম কিন্তু একটা ইমেজের ভিতরে এরকম একটা কথা আমরা ইউজ করতে পারি। এরকম একটু বড় করবেন। হ্যাঁ, এরকম জায়গায় একটু এটা বসায় দেন, দিয়ে এখানে ভালো ভালো কিছু ফন্ট ফন্ট দিয়ে দেন। মনে করেন এই ফন্টটা দিলেন। আমি আসলে ভালো গ্রাফিক ডিজাইনার না, এই জন্য এগুলো ভালো বুঝি না। এর পিছনে যদি আপনি একটু ইফেক্ট দেন, তাহলে কিন্তু মোটামুটি এটা একটু ভিজিবল হবে। দেখেন, এটা চাইলে আপনি আরো কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারেন স্টাইল থেকে এসে এখানে কালার কালারটাই চেঞ্জ করে দেখেন যে কালার ম্যাচ করতে পারেন কিনা, কোন কালারটা ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে এগুলো একটু ঘাটাঘাটি করে দেখতে হবে কোন কালারটা আপনার ভালো লাগবে। এই টেক্সটের কালার হোয়াইটটা মেবি বেশি ফোকাস করে, তো আপনি হোয়াইটটাই রাখেন। এর পিছনে যদি মনে করেন একটু ব্লারি কোনো কিছু দিতে চান, তাহলে একটু ব্লার দিতে পারেন। সেটা কিভাবে? নট গ্রাফিক্যাল ব্লার, লম্বা যে ব্লার গুলো পাওয়া যায় এগুলা, রাইট, এটা ইউজ করা যেতে পারে। একটু এইভাবে ঘুরায় এর পিছনে আপনি দিয়ে দিতে পারেন। লেখাটা একটু ফোকাস হবে। ব্লারটা একটু বেশি হয়ে গেল নাকি মেবি। আচ্ছা, এভাবে কিন্তু মোটামুটি একটা আপনি কাজ করতে পারেন। এখানে আরো কিছু লেখা লিখতে পারেন, অথবা কার ওয়াশ, যদি এখানে আরো একটা ছোট ছবি দিতে পারেন। মানে মোট কথা হচ্ছে এটা আপনাকে ইউনিক করতে হবে। তো কত ভাবে করা যায়, কার সিট ওয়াশ, তাই তো। এখানে আর একটা ইমেজ দিতে পারেন আপনি ছোট করে। সেটা কিভাবে দেওয়া যায়? ব্যাস, এই ইমেজটা আপনি একটু এখান থেকে কেটে এইখানে একটা ইমেজ দিলেন। ঠিক আছে, এখানে একটা ইমেজ দিলেন, দেন এর পাশে আর একটা ইমেজ দিতে পারেন। এটা না, এটা না, এটা কার ওয়াশ সিট ওয়াশ করা হচ্ছে না এখানে। সিট ওয়াশ করা হচ্ছে কোথায়, সেখানে যান। ব্যাস, দেখেন এরকম দুটো ইমেজ আমরা এখানে দিয়ে দিতে পারি, তাই না? দুটো ইমেজ একটু স্পেস রেখেও দিতে পারি। তো এটাও কিন্তু মোটামুটি একরকম ভালো লাগে। এটা কিন্তু একটা ইউনিক ইমেজ হয়ে যাচ্ছে আপনার জন্য, এটা খুব একটা কপিরাইট ইস্যু হবে না। হুম। সো এই ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করি। অবশ্যই আমরা এখান থেকে ডাউনলোড করব জেপিজি ফরম্যাটের, এবং আমাদের ইমেজের কোয়ালিটি জাস্ট এখান থেকে একটু কমাই নেবেন। আপনি 40% রাখেন অথবা 30% রাখেন, তাও দেখবেন 100 কিলোবাইটের মধ্যেই থাকবে। হ্যাঁ, অথবা এখানে কিলোবাইট লিমিট করে দেওয়া যায়। 50 কিলোবাইটের একটা ইমেজ চাচ্ছি আমরা, তো 100 50 60 যদি হয়, তাহলে 60 কিলোবাইটের একটা ইমেজ চাচ্ছি আপনারা।
ডাউনলোড করেন, আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেল। ক্লিয়ার? অথবা চ্যাট জিপিটির কাছে আর ডিজাইন এ ইমেজ, দেখেন চ্যাট জিপিটি ইমেজ ডিজাইন করে দিবে আমাদের। ও নো 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 নো, এরা বুঝতে পারেনি, এদেরকে নতুন করে আবার ইয়ে করতে পারে, শুধু লিখতেই আছে লিখতেই আছে। আচ্ছা, চ্যাট জিপিটি আমাদেরকে ইমেজ দেয়, এখন আপনারা অনেকেই হয়তো বা জানেন সেটা। ওকে, তো আমরা কি করব, আমাদের যে মেইন কিওয়ার্ডটা, সেই মেইন কিওয়ার্ড দিয়ে আমরা ফিচার ইমেজটা সেট করব। মেইন কিওয়ার্ড দিয়ে ফিচার ইমেজ, হাউ টু ওয়াশ ফ্যাব্রিক কার সিট। ফিচার ইমেজটা কোথায় থাকে? এই যে পোস্টের ভিতরে থাকে, এখান থেকে সেট ফিচার ইমেজ, এখানে ফিচার ইমেজটা নিয়ে চলে আসি। এই যে ফিচার ইমেজ, এটাকে ফার্স্ট অফ অল রিনেম করেন। এই রিনেম করলাম, অবশ্যই তার এইগুলো চেঞ্জ করতে হবে। এই যে হাইপেন দিয়ে দিয়ে আপনি এর ভিতরে চেঞ্জ করবেন। আর খুব একটা কোনো কিছু করার প্রয়োজন হবে না। এই যে প্রপার্টি সেগমেন্টের মধ্যে যে আরো কিছু কাজ করা যায়, কিন্তু কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এগুলো কোনো প্রয়োজন নেই। যে প্রপার্টিস বলতে এর ভিতর থেকে আপনি প্রপার্টিসে এসে এইখানে এই যে এখানে একটা টাইটেল দিতে পারেন। টাইটেলের ভিতরে আপনি আপনি যে ব্লগটা লিখছেন, তাই না, ওই ব্লগের ইয়েটা দিতে পারেন, ব্লগের টাইটেলটা এখানে দিয়ে দিতে পারেন, কিছু সাবজেক্ট দিয়ে দিতে পারেন। সাবজেক্টটা কি, এটা এই সাবজেক্ট এই ইমেজ দিয়ে কি বোঝাচ্ছে। তো সাবজেক্টের ভিতরে আপনি আপনার এই কার ওয়াশ কিভাবে করা হয় সেটা দিয়ে দিবেন, তাই এখানে 5 স্টার দিবেন ইমেজে। হ্যাঁ, তারপর ট্যাগ দিয়ে দিবেন, কয়েকটা কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ড, মেইন কিওয়ার্ডটা তো অবশ্যই দিবেন। তাছাড়া আরো কিছু কিওয়ার্ড আপনি রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে দিবেন। কমেন্ট এখানে দেওয়ার দরকার নেই। অথর, এখানে অথর দিয়ে দিবেন। অথর হচ্ছে কোম্পানির নাম দিয়ে দিবেন, আর কপিরাইট দিয়ে দিবেন আপনার যে কোম্পানির জন্য কাজ করতেছেন তাদের নাম। তাহলে কি হবে, এই ইমেজটা আপনার একটা কপিরাইট ক্লেম হয়ে যাবে আপনার নামে। ব্যাস, আমরা ইমেজটা এখানে নিয়ে আসি। তো এটা কত, ও 69 কিলোবাইটের একটা ইমেজ, ইটস ওকে, এটা অপটিমাইজ ইমেজ। এই যে ওয়াল ট্যাগ, এইখানে আমরা ওয়াল ট্যাগটা দিয়ে দিব। অল ট্যাগটা যে ফিচার ইমেজে আমরা মেইন কিওয়ার্ডটা দিয়ে দেবো। এখানে যদি চান আপনি ডিসক্রাইব করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ডিসক্রিপশনের ভিতরে অবশ্যই যেন আপনার মেইন কিওয়ার্ডটা থাকে। ঠিক আছে, আর কিছু এখানে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আর কিছু দেওয়ার দরকার নেই। সেট ফিচার ইমেজ, আমাদের ফিচার ইমেজটা কিন্তু সেট হয়ে গেছে। এবার কন্টেন্টের ভিতরে ইমেজ দেওয়ার প্রয়োজন আছে কিনা, ওই যে কথাটা বললাম, কম্পিউটার অ্যানালাইসিস করবেন, অবশ্যই অ্যানালাইসিস করবেন, করার পরে আপনি এর ভিতরে রিলেভেন্ট কিছু ইমেজ ইউজ করবেন। 6 স্টেপ, হাউ টু মেনটেন ফ্যাব্রিক কার সিট। তো আপনি কার সিট ক্লিন, দেখি কোনো স্টেপ পাওয়া যায় কিনা। অনেক সময় বিভিন্ন স্টেপ পাওয়া যায়, কার সিট ক্লিনিং, ও সরি, টেমপ্লেট। এরকম 5টা 6টা স্টেপ আলাদা ডিজাইন পাওয়া যায়, তো আমরা ওরকম কোনো ডিজাইন পাচ্ছি না। তো 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 ঠিক আছে, না পাইলে আর কি করার। মনে করেন এই একটা পাচ্ছি আমরা, এরকম একটা ডিজাইন। ঠিক আছে, এরকম রিলেভেন্ট কিছু স্টেপ আপনি আপনার 6টা স্টেপ, না 6টা স্টেপ এখানে এক্সপ্লেইন করলেন। ঠিক আছে, এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ এক্সপ্লেইন করে ইমেজটা আপনি এখান থেকে ডাউনলোড করলেন। আমি ডেমো, এটা করতে গেলে অনেক সময় লাগবে, তো আমি ডেমো একটা ইয়ে ডিজাইন করলাম এখান থেকে একটা ইমেজ। অবশ্যই আমরা জাস্ট 2 নম্বর ইমেজটা নিব। ঠিক আছে, 60 কিলোবাইট থাক এটা। তারপর ইমেজটা কোথায়, মনে করেন যে এইটার উপরে একটা ইমেজ নিব, তাই না। তো এখানে একটা ব্লক নেন আপনি, এই যে এই ব্লকের মধ্যে আপনি একটা ইমেজ ব্লক অ্যাড করেন এখানে করে, এই যে ইমেজ। ঠিক আছে, না পাইলে এখানে সার্চ করবেন, অথবা এখানে ব্রাউজ অল করবেন, সব ডেটা চলে আসবে, এখানে কি চান আপনি সবকিছু চলে আসে। এটা হচ্ছে গুটেনবার্গ, বাই ডিফল্ট ভাবে চলে আসে ওয়ার্ডপ্রেসে। ওকে, ওয়ার্ডপ্রেসের এখন এখানে আমরা ইমেজ নিব একটা, ইমেজটা মিডিয়া লাইব্রেরি থেকে, মিডিয়া লাইব্রেরি না, এটাকে আপলোড করতে হবে। তো এখানে আপলোড করেন। হ্যাঁ, এখানে কি দিবেন, এখানে যে কিওয়ার্ড কি দিবেন, 6 স্টেপ টু, কি ছিল আমাদের কিওয়ার্ডটা এখানে, 6 স্টেপ হাউ টু মেনটেন ফ্যাব্রিক কার সিট, এটাই দেই আমরা, কোনো সমস্যা নেই তো, তাই না। আচ্ছা, ইমেজ আপলোড করেন।
সিক্স স্টেপ। ওকে, সো ইমেজটা আপনি এখানে নিয়ে চলে আসেন। আসার পরে এখানে দেখেন এই যে ডিরেক্টলি অল ট্যাগ দেওয়ার জায়গা আছে, এখানে আপনি অল্টারনেটিভ ট্যাগটা দিয়ে দেন। যদি এভাবে ডিরেক্ট দেন হবে, কোনো সমস্যা নেই। যদি আপনি এখানে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করেন, দিস ইমেজ represent the top six step six step how to maintain fabric car seat। ঠিক আছে, এখানে আর কোনো কিছু করার দরকার নেই। ইমেজটা এখানে আবার রিসাইজ করা যায়, এখানে অ্যালাইন করা যায়। আপনি কি অলওয়েজ আপনি ফুল উইড না, এই যে অ্যালাইনমেন্ট সেন্টার করে রাখবেন, যে আপনার মাঝখানে ইমেজটা দেখা যায়। হ্যাঁ, আবার এখান থেকে চাইলে আপনি লার্জ নাকি মিডিয়াম সাইজ করবেন, সাইজ করা যায়। তো লার্জই করেন, নাহলে ভালো দেখা যাবে না। তো ফুল সাইজ করে দেন, ফুল সাইজই ভালো দেখা যাবে। হ্যাঁ, ফুল সাইজই ভালো দেখা যাবে, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে ইমেজ হয়ে গেল। তো দেখেন ইমেজ নিয়ে আমাদেরকে এখানে নোটিফিকেশন দিবে। কি বলছে যে ইমেজ কি ফ্রেজ গুড জব, ইমেজের ভিতরে কি ফ্রেজ দেখা যাচ্ছে, গুড জব ইমেজ, গুড জব আমরা ইমেজ ইউজ করছি। এইভাবে আপনি 3টা 4টা 5টা 10টা ইমেজ যতগুলো ইউজ করেন কোনো সমস্যা নেই। তারপরে কি বলছে, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং কি করার সুযোগ আছে আমাদের? আমাদের তো অন্য কোনো আর্টিকেল নেই, তো ডেফিনেটলি আপনারা করতে পারবো আমরা। দেখেন, মনে করেন ইফেক্টলি ডান মোস্ট কার্গো ব্লা ব্লা। মনে করেন এই যে ক্লিনিং ফ্যাব্রিক কার সিট, আমরা আমাদের হোম পেজের সাথে একটা এক্সটার্নাল লিঙ্কিং করি জাস্ট বোঝার সুবিধার্থে। এটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝে শুনে করতে হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড ইন্টারনাল লিঙ্কিং না। ইন্টারনাল লিঙ্কিংটা করা উচিত টপিক বাই টপিক। মনে করেন কেমন, এখানে মনে করেন ভ্যাকিউম ক্লিনার, এটা কি জিনিস? ভ্যাকিউম ক্লিনার, কার ভ্যাকিউম ক্লিনার, কার ভ্যাকিউম ক্লিনার। মনে করেন এইটা কি জিনিস, এইটা সম্পর্কে কি আপনার আর্টিকেলে কোনো কন্টেন্ট লেখা আছে? যদি থাকে আপনি সেটা এখানে অ্যাড করতে পারেন। এখন কথা হচ্ছে, কার ভ্যাকুয়াম ক্লিন কি এই আর্টিকেলের সাথে রিলেটেড? অবশ্যই রিলেটেড, কারণ কারের সিট ওয়াশ করতে গেলে তো ভ্যাকুয়াম ক্লিনারের দরকার হয়। সো আপনি এখানে কিন্তু অবশ্যই একটা ইন্টারনাল লিঙ্কিং করতে পারেন। ঠিক আছে, মনে করেন আপনার আর্টিকেলে ইন্টারনাল লিঙ্কিং নেই এখানে, তাহলে এক্সটার্নাল লিঙ্কিং করবেন। তো ইন্টারনাল লিঙ্ক, মনে করেন এটাই হচ্ছে অ্যাবাউট পেজ। মনে করেন অ্যাবাউট পেজটা এখানে কার ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে একটা আর্টিকেল লেখা, সাপোজ বোঝার সুবিধাতে ধরে নেন। নেওয়ার পরে এটাকে জাস্ট কপি করবেন, যেটার উপরে ইন্টারনাল লিঙ্কিং করা হয় এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। এই যে কার ভ্যাকুয়াম ক্লিন, এই অ্যাঙ্কর টেক্সটের উপরটা কপি করেন, এই কপি না সিলেক্ট করেন, করার পরে এই যে দেখেন লিঙ্ক চিহ্ন আছে এর ভিতরে, আপনি জাস্ট লিঙ্কটা দিয়ে দেন, এই ক্লিক করে দেন, এই হয়ে গেল আপনার ইন্টারনাল লিঙ্কিং। ক্লিয়ার? এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং। এখন এক্সটার্নাল লিঙ্কিং করতে হবে আপনাকে। এক্সটার্নাল লিঙ্কিং মনে করেন কি জিনিস, অন্য একটা আলাদা একটা ওয়েবসাইট থেকে এক্সটার্নাল লিঙ্কিং করা লাগবে। সো কোথায় পাবো, কোথায় এক্সটার্নাল লিঙ্কিং করা সম্ভব? দেখেন তো এমন কোন টার্ম কি এর মধ্যে আছে, ওভারটাইম ডার্টি ব্লা ব্লা। আমি অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না এরকম কোথায় যে করা যায় কমার্শিয়াল আপওয়ার্ড ক্লিনিং। আচ্ছা, সোপা ব্রিস্টাল ব্রাশ, এটা এটা কি জিনিস? এটা মনে করেন আপনি জানেন না, আমিও জানি না, আমাদের কন্টেন্টেও নেই। আমরা কি করব, এইটা কি জিনিস এইটা ক্লায়েন্টকে বুঝাই দিব এটা কি জিনিস। সোপা ব্রিস্টাল ক্লিনিং, এই একটা। এখন এরকম প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমরা দিব না, ঠিক আছে? আমাদের দিব ইনফরমেটিভ কন্টেন্ট। হোয়াট ইজ
হোয়াট ইজ সোফা ব্রিস্টল ক্লিন। এখানে দেখেন লেখা থাকবে হয়তোবা, এটা তো কালেকশন মানে ইমেজ এখানে আছে। তো এটা একটা প্রোডাক্ট, তো এই জন্য ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়া যাচ্ছে না। চুজ দ্য কারেক্ট ব্রিস্টল টাইপ, মনে করেন এটাই, সাপোজ এইটা মনে করেন বোঝার সুবিধার্থে জাস্ট এই লিঙ্কটা এখান থেকে কপি করেন। এখানে লিঙ্ক কোনটা এতটুকু, এই লিঙ্ক স্ট্রাকচারটা একটু দেখে শুনে কপি করবেন। লিঙ্কটা এখান থেকে কপি করেন, কপি করার পরে আপনি এখানে একটা এক্সটার্নাল লিঙ্কিং করে দেন জাস্ট এই টপিকের উপরে। ঠিক আছে, এই যে এক্সটার্নাল লিঙ্কিং করলেন, এটা অবশ্যই একটা কাজ করতে হবে, এটাকে এডিট করবেন। এডিট করার পরে অ্যাডভান্স সেগমেন্টে আসবেন, আসার পরে এটাকে নো ফলো করে দিবেন। ঠিক আছে, আপনার ওয়েবসাইটে যত প্রকার এক্সটার্নাল লিঙ্কিং আছে সবগুলো আপনি এখান থেকে নো ফলো করে দিবেন। ঠিক আছে, কেন নো ফলো করবেন? নো ফলো করার জন্য একটা কারণ আছে, যেটা কিনা আমরা অফ পেজ এসইওর ক্লাসে আলোচনা করব, যে এখানে আমরা কেন এক্সটার্নাল লিঙ্কিং গুলো নো ফলো করলাম। কিন্তু সব ধরনের ইন্টারনাল লিঙ্কিং নো ফলো না, ডু ফলো থাকবে। যদি নো ফলো না করেন, এই যে লিঙ্ক ইন এক্সটার্নাল, এই যে লিঙ্কিং, এটাকে বলা হয় ব্যাক, এই ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং দুই প্রকার, এক হচ্ছে নো ফলো, একটা হচ্ছে ডু ফলো। তো যেটা আপনি নো ফলো করবেন না, সেটা বাই ডিফল্ট ভাবে ডু ফলো হয়ে যাবে। ঠিক আছে, সো এইভাবে আপনারা ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং করতে পারে। এখন কথা হচ্ছে দাদা, কতগুলো করা যেতে পারে? অনেকগুলো করতে পারবেন আপনি, যতগুলো পারেন। তবে হ্যাঁ, ইচ্ছা মতো করবেন না, টপিক রিলেভেন্ট করবেন। অবশ্যই টপিক, মনে করেন এর ভিতরে একটা টার্ম চলে আসলো, মনে করেন যে ভেজিটেবল একটা টার্ম চলে আসলো এর মধ্যে। এখন আপনি ভেজিটেবল কি জিনিস সেটার সাথে ইন্টারনাল লিঙ্কিং অথবা এক্সটার্নাল লিঙ্কিং করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ আমাদের যে মেইন কনসার্ন, এই টপিক, মেইন যে আমাদের টপিক সেটা হচ্ছে কিভাবে একটা ফ্যাব্রিক কার সিট ওয়াশ করা যায়। এর মধ্যে ভেজিটেবল কিভাবে আসবে? সো রিলেভেন্ট জিনিস আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। ক্লিয়ার? এর সাথে রিলেটেড ওয়ার্ড বাই ওয়ার্ড, নট ওয়ার্ড বাই ওয়ার্ড, টপিক বাই টপিক। এখানে যে কোনো ওয়ার্ড আসলে সেই ওয়ার্ডের সাথে আমরা কিন্তু ইন্টারনাল লিঙ্কিং করব। মনে করেন ভেজিটেবল না, মনে করেন এখানে চলে আসলো এরোপ্লেন। ভাই এরোপ্লেন বা গাড়ির সিট ক্লিন করতে কোন কাজে লাগবে? সো এরোপ্লেন দিয়ে আপনি আবার কখনো এক্সটার্নাল লিঙ্কিং করবেন না। কারণ কি, ওটা আমাদের টপিক সাথে রিলেভেন্ট না। ওয়ার্ড বাই ওয়ার্ড করা যাবে না, টপিক বাই টপিক করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং, আপনি এভাবে করবেন। দেখেন এখানে এবার সবগুলো গ্রিন হয়ে যাচ্ছে। সো এখন মোটামুটি সবগুলো গ্রিন। হ্যাঁ, আউটবাউন্ড লিঙ্ক এখানে বলতেছে আউটবাউন্ড লিঙ্কটা নো ফলো করা হয়েছে। আরে বেটা, তুই আমার চেয়ে বেশি বুঝিস, এসিও বেশি বুঝিস নাকি? এর কোনো কথা আমরা শুনবো না। দেখেন আমরা মোটামুটি এগুলো গ্রিন করতে পারলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখেন আমরা গত ক্লাসে যে এসিও শিখছিলাম সেগুলোকে আমরা মিট করতে পারছি। উম, কোথায় ছিল আমাদের মেটা ট্যাগ অপটিমাইজেশন? আমরা টাইটেল অপটিমাইজেশন করেছি, ইউআরএল অপটিমাইজেশন করেছি, মেটা ট্যাগ অপটিমাইজেশন করেছি, হেডিং ট্যাগ গুলো অপটিমাইজ করেছি একদম প্রথমে, কন্টেন্ট অপটিমাইজেশন করেছি, কন্টেন্টের ভিতরে কিওয়ার্ড দিয়েছি, কিওয়ার্ডের ডেন্সিটি একটা দুটো চেঞ্জ করেছি, আপনারা সব চেঞ্জ করবেন। ঠিক আছে, ইমেজ অপটিমাইজেশন করেছি, ইন্টারনাল লিঙ্কিং করেছি, এক্সটার্নাল লিঙ্কিং করেছি। ভয়েস সার্চ অপটিমাইজেশন কিভাবে করা যায় আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, কারণ ভয়েস সার্চ অপটিমাইজেশনটা ব্লগ পোস্টে হয় না। হ্যাঁ, ওটা হচ্ছে আমরা যখন আমাদের একটা পেজ অপটিমাইজেশন করব আগামী ক্লাসেই, আমরা তো একটা ব্লগ এখানে অপটিমাইজ করলাম, আমরা যখন এইখান থেকে একটা পেজ অপটিমাইজ করব আমাদের এই যে মানি পেজ গুলো সিলেট ঢাকা, তখন আমরা এখান থেকে একটা কিভাবে সেখানে ভয়েস সার্চ অপটিমাইজেশন করতে হয়, কারণ এখন ইদানিং খুব ভয়েস সার্চ বেড়ে যাচ্ছে, তখন আপনাদের এটা নিয়ে আমি এক্সপ্লেন করব। তো জাস্ট এটাকে আপনি এইভাবে পাবলিশ করে দেন। পাবলিশ করে দিলে আমাদের আর্টিকেলটা হয়ে গেল। এই হচ্ছে আমাদের আর্টিকেলের লাইভ প্রিভিউ। দেখেন এই হচ্ছে আমাদের হাউ টু ওয়াশ ফ্যাব্রিক সিট। এইখানে এই হচ্ছে আমাদের ফিচার ইমেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের টাইটেল। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের এসইও টাইটেল না, বি কেয়ারফুল। আমাদের এসইও টাইটেল কোনটা সেটা কিন্তু এই যে এখানে মাউস নিলে আপনি দেখতে পাবেন, যেটা আমরা 6 এসেনশিয়াল স্টেপ হাউ টু ওয়াশ ফ্যাব্রিক কার সিট, এটা কিন্তু আমাদের এসইও টাইটেল। দেখেন আমরা এখানে ভিউ পেজ সোর্সে চলে যান, যাওয়ার পরে এখানে কন্ট্রোল এফ দেন, দিয়ে লেখেন টাইটেল। টাইটেল একদম প্রথম দিকে চলে যাবে, এই যে দেখেন আমাদের টাইটেলটা হচ্ছে এই 6 এসেনশিয়াল কার। ক্লিয়ার? আমাদের টাইটেল কিন্তু এইটা না, এইটা কিন্তু জেনেরিক টাইটেল একটা।
আর্টিকেলের। ঠিক আছে, এখানে দেখেন আমরা বলেছিলাম হেডিং ট্যাগ। এটা কি হেডিং? ইন্সপেক্ট করেন, এটা দেখেন বাই ডিফল্ট ভাবে H1 ট্যাগ হবে। যে টাইটেলটা আমরা এখানে দেই বাই ডিফল্ট ভাবে সেটা H1 ট্যাগ হবে। তো এই আর্টিকেলে একটা H1 ট্যাগ আছে, এটা তো H2, এটা H2, এখানে একটা ইমেজ চলে আসছে, এটা H2 এর আন্ডারে এই যে H3 গুলা, এই তিনটে সব H3, এবার H2 এর আন্ডারে এই যে H3 ট্যাগ। এভাবে কিন্তু সবগুলো আমরা এখানে আলোচনা করলাম, তাই না? সো এটাকে কনক্লুশনের আগে এই কথাটা লেখার কোনো দরকার ছিল না, আমার কাছে এটা ভালো লাগছে না। যাই হোক, এটা হাউ টু ওয়াশ ফ্যাব্রিক টার্স ইট লাইক এ প্রো, কনক্লুশনে এটা আমার চোখ এড়িয়ে গেছে। সো এটা আমি চেঞ্জ করে দিই, এটা আমার কাছে ভালো লাগছে না। কিভাবে এভাবে আপনারা একটা পোস্ট কুইকলি অপটিমাইজ করার পরে অডিট করবেন যে অন পেজ এসিও সব, এখান থেকে এটা হটাই দেন, দেওয়ার পরে আপডেট করে দেন। দেখেন অনেকগুলো এরকম ক্রোম এক্সটেনশন আছে। হুম, যেমন আমি যদি আপনাকে একটা বলি, এসইও কোয়াক, এসইও কোয়াক ক্রোম এক্সটেনশন লিখে সার্চ দিবেন। এই যে এসইও কোয়াক ক্রোম এক্সটেনশনটা আপনারা আপনাদের ব্রাউজারে অ্যাড করে নেন। ওয়ান ক্লিকে আপনার অন পেজ এসইও ঠিকঠাক আছে কিনা সবকিছু অ্যানালাইসিস করে দিবে। ওকে, এসইও কোয়াকটা এখানে আমরা অ্যাড করলাম, করার পরে এই হচ্ছে আমাদের আর্টিকেল, রাইট? এই আর্টিকেলটা জাস্ট এখান থেকে এসইও কোয়াক দিয়ে একটু ডায়াগনোসিস করেন। এই যে দেখেন তার টাইটেল কি, এখানে আমরা টাইটেলটা দেখতে পাচ্ছি, ক্লিয়ার। তার মেটা ডেসক্রিপশন কি, এখানে মেটা ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, হেডিং কি কি হেডিং ইউজ করছে, H1, এইটা H2, মানে মাল্টিপল H1 ইউজ করা হয়নি, কিন্তু একটাই H1 ইউজ করা হয়েছে এখানে। গুড জব। ইমেজের ভিতরে চারটা ইমেজ এখানে দেখতে পাচ্ছে। অ্যাকচুয়ালি চারটা ইমেজ কোথা থেকে দেখতে পাচ্ছে বলেন তো? একটা ইমেজ আর এই একটা ইমেজ, আরো দুটো ইমেজ হয়তো বা নিচের দিকে কোথাও থাকতে পারে, ওরা ওখান থেকে কাউন্ট করতেছে টুল। ধরেন এই একটা ইমেজ আছে, এই লোগো, তাই না? আবার উপরে একটা এই লোগো, এটাও মনে হয় কাউন্ট করতেছে। এটা কাউন্ট করতেছেই, তাই নাহলে চারটা ইমেজ কোত্থেকে আসবে? তো চারটা ইমেজে ওরা কি অল ট্যাগ সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে বেসিক কিছু কিছু, এখান থেকে আমরা দেখা যায় টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, তারপর এই হচ্ছে ইউআরএল, আমাদের ইউআরএল এর ভিতরে দেখেন আমরা কিওয়ার্ডটা ইউজ করছি। ওকে, এইভাবে আপনারা এসইও কোয়াক দিয়ে অন পেজ অপটিমাইজেশন করতে পারবেন। অনেকেই বলে যে দাদা আমি আমার আর্টিকেল লিখছি কিন্তু খুঁজে পাচ্ছি না, আর্টিকেলের লিঙ্ক কোনটা আমি খুঁজে পাচ্ছি না। এই আর্টিকেলের লিঙ্ক খুঁজে পাবেন না কেন? এই যে পোস্টের মধ্যে চলে যান, যাওয়ার পর এই যে দেখেন আমরা একটা আর্টিকেল পোস্ট করছি, এই যে ভিউতে ক্লিক করেন, ভিউতে ক্লিক করলে আপনার আর্টিকেলটা এই যে প্রিভিউ হবে। আপনি এই আর্টিকেলটা সব জায়গায় শেয়ার করবেন। ঠিক আছে, এটা কি ব্লগ সেগমেন্টের মধ্যে আসছে? আমরা একটু দেখি। হ্যাঁ, ব্লগের মধ্যে আমাদের একটা আর্টিকেল পাবলিশ করছি, সেটা আসছে। এটা কিভাবে ডিফাইন করবেন যদি না আসে? আপনি তো ফার্স্ট অফ অল একটা পেজ ক্রিয়েট করবেন, আমি আগে মেবি এটা বলেছি আপনাদেরকে। তারপরে এটা সেটিং থেকে চলে যাবেন রিডিং এর মধ্যে। রিডিং এর ভিতরে আপনি এখানে ডিফাইন করে দেবেন আপনি যে পোস্টগুলো দিচ্ছেন সেটা কোন পেজে আপনি দিতে চান। তো এখানে ব্লগ পেজ ডিফাইন করে দেওয়া আছে, এই জন্য ব্লগ পেজের ভিতরে যে পোস্টগুলো দিচ্ছি আমরা সেটা চলে যাচ্ছে। ওকে, আগামীকাল আমরা দেখব কিভাবে আমাদের এই যে পেজগুলো অপটিমাইজেশন করা যায়, এবং আম, আরো কয়েকটা ভিডিও যদি প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে বলবেন অবশ্যই। র্যাঙ্ক ম্যাথ অথবা অল ইন অল এসইও নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা আমি দেখাবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।